Assalamu alaikum to everyone. I hope all of you are quite well by the grace of Almighty, and I am also well. And now I am going to start my class. Today's topic is how to give a good presentation. আমরা স্পোকেন ইংলিশটার উপরে খুব বেশি গুরুত্ব দিব এবং কিভাবে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি অল্প সময়ের ভিতরে আমরা সেই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এগোচ্ছি। সবাইকে আমাকে খুব ভালোভাবে শুনতে পারছেন? ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? আই অ্যাম অডিবল? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন নিব বলছে। কি স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, ওকে, দেখা যাচ্ছে। দেখেন এখানে আজকে আমরা একটা বিষয়ের উপরে একটু কথা বলতে চাই। সেই বিষয়টা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। এটা আমি একটু বলি, তারপর আপনাদের নির্দিষ্ট টপিকস এর উপর আমি নিব। এটা আমি আজকে একটু পড়াই। এখানে আমাদের কঠিন শব্দের ভিতরে একটু আননোন ভোকাবুলারির ভিতরে থাকতে পারে নেইবার্স, প্রতিবেশী, ট্র্যাজিক, করুণ, কমন, ইনসিডেন্ট, সাধারণ ঘটনা। মনে রাখবেন, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, আর অ্যাক্সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনা। খুবই ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে এই শব্দগুলো। সিমিলার সাউন্ডিং ওয়ার্ড বলা হয়, শুনতে কিন্তু একই রকম, বাট এগুলো ভিন্ন একটু অর্থ দেয়। সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস বলা হয় এই শব্দগুলো। তো কমন, ইনসিডেন্ট সাধারণ ঘটনা, কনসার্ন উদ্বেগ, পলিসি মেকারস নীতি নির্ধারক, অ্যাবসলিউটলি বা অ্যাবসলিউট সঠিক, ফ্রিকোয়েন্ট বারংবার, রেসপন্সিবল দায়ী, রেকলেস বেপরোয়া। এই শব্দটা দেখবেন, রেকলেস শব্দের অর্থ হচ্ছে বেপরোয়া। দেখবেন রাস্তায় প্রায় কিন্তু আমাদের চোখের সামনে অনেকে খুব বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যায়, যায় না? এমনটি কিন্তু আমরা দেখতে পাই। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে রেকলেস, অর্থাৎ বেপরোয়া, যারা খুব দুরন্ত ভাবে গাড়ি চালিয়ে যায় আমাদের চোখের সামনে দিয়ে। ল্যাক শব্দের অর্থ অভাব। দেখেন, আবার লাক শব্দের অর্থ কিন্তু ভাগ্য রয়েছে। এখানে কি বলেছে আমি? ল্যাক। আবার আরেকটা কি রয়েছে? লাক। ইগনোরেন্স অজ্ঞতা। ওভারটেকিং টেন্ডেন্সি, অর্থাৎ ওভারটেক করার প্রবণতা, একজন আরেকজনকে ছাপিয়ে চলে যাবে। ভায়োলেটিং অমান্য করা। সিগন্যালস সংকেত। কন্ট্রিবিউট শব্দের অর্থ অবদান। কন্ডিশনস অবস্থা। ন্যারো সংকীর্ণ। ব্রোকেন ভাঙা। আনমেটালড অবরুদ্ধ। ইমিডিয়েট জরুরি। রিডিউস কমানো। এগুলো আপনাদের পড়তে হবে, কিন্তু সবাই ভালো করে শুনে রাখেন। স্ট্রিক্ট লস কঠোর আইন। ইন্ট্রোডিউসড সূচনা করা। ইলিটারেট নিরক্ষর। কেয়ারলেস দায়িত্ব জ্ঞানহীন। আইডেন্টি আইডেন্টিফাইড চিহ্নিত করা। ক্যান্সেলড বাতিল করা। বিসাইড পাশাপাশি। প্রপার ট্রেনিং যথাযথ প্রশিক্ষণ। কসাস সতর্ক। অ্যাওয়ার সচেতন। ট্রাফিক রুলস ট্রাফিক আইন। মিনিমাইজ কমানো। কাম ফরওয়ার্ড এগিয়ে আসা বা যাওয়া। বা পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা। আর ডিসকাশন শব্দের অর্থ হচ্ছে আলোচনা। দেখেন এখানে আমরা একটু ইংলিশ পড়বো, তার বাংলা করার চেষ্টা করব, বা বাংলা করে আমরা ইংলিশ করব। বাংলা বলবো, তার ইংরেজি বাক্যটা অনুবাদ করবেন সবাই। কনভারসেশন। কজ অফ রোড অ্যাক্সিডেন্টস, সড়ক দুর্ঘটনার কারণ। আমাদের দেশে কেন সড়ক দুর্ঘটনা হয়? রাজু এবং মিনার ভিতরে এই কথোপকথনটি হয়েছে। রাজু বলছে, হ্যালো মিনা, হাউ আর ইউ? মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি সংবাদ? রাজু বলছে, আই এম নট সো গুড, ওয়ান অফ মাই নেইবার্স ডাইড লাস্ট নাইট এট এ ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট নিয়ার সাভার। আমার একজন প্রতিবেশী গত রাত্রে সাভারের নিকটে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। দেখেন কত ট্র্যাজিক ঘটনা। এই যে বলছে, ওয়ান অফ মাই নেইবার্স ডাইড লাস্ট নাইট অ্যাট এ ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট। ট্র্যাজিক শব্দের অর্থ হচ্ছে করুণ। সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যুবরণ করেছেন। দেখেন এখানে কিন্তু আমরা বাংলা দেখে দেখে একটু বলা শিখবো। এই ডায়লগটির বাংলা অনুবাদ করব। রাজু কি বলছে? হ্যালো মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে, আমি ভালো আছি। কি হবে? আম ফাইন। তোমার কি সংবাদ? এখানে কি বলতে হবে? হোয়াট অ্যাবাউট ইউ। কি বলতে হবে? হোয়াট অ্যাবাউট ইউ, অর্থাৎ তোমার কি সংবাদ। দেখেন আমরা এই যে পদ্ধতিতে এগোচ্ছি, ইটস দ্য বেস্ট ওয়ে টু স্পোকেন ইংলিশ ফর প্র্যাকটিস ইংলিশ। এইভাবে যদি কথা বলা হয়, দেখবেন দ্রুত সময়ের ভিতরে, দেখেন বাংলা দেওয়া রয়েছে, তার ইংলিশটা করতে হবে। রাজু, আমি তেমন ভালো না। আমি তেমন ভালো না, তাহলে কি বলতে হবে? আই অ্যাম নট সো গুড। দেখেন, এই যে আই অ্যাম নট সো গুড, এটাকে বলা হচ্ছে আমি তেমন ভালো না। আর যদি বলা হয় আমি খুব ভালো, আমি খুব ভালো আছি, আই অ্যাম ভেরি গুড বা আই অ্যাম গুড। দেখেন, তো এই জায়গাটা আমরা এখন একটু সবাই কথা বলা প্র্যাকটিস করবো। এটা কথা বললে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এই নিজেদের জড়তাটা চলে যাবে। তো এখানে প্রথমে কে বলতে পারবেন? প্রথমে একজন শুরু করেন। রাজু, হ্যালো মিনা,
হাউ আর ইউ, তুমি কেমন আছো? মিনা বলছে আম ফাইন, তোমার খবর কি? হোয়াট অ্যাবাউট ইউ? একজন শুরু করেন, আমরা কথা বলা শুরু করে দেই। এই ডায়লগটা প্রথমে কে বলতে পারবেন? জো, হ্যাঁ, আমি বলেন। বলছি, হ্যাঁ বলেন, অবশ্যই বলেন। জো, হুম। কেমন আছো? হাওয়ার ইউ? না, আমি ভালো আছি। তোমার আই কি এম খবর? ফাইন। হ্যাঁ, আই এম ফাইন। তোমার হ্যাঁ, তোমার হোয়াট খবর অ্যাবাউট, কি? তোমার কি খবর? তারপর রাজু বলছে আমি তেমন ভালো না। রাজু, তেমন ভালো না। আই এম নট ওয়েস্ট। আই এম নট ওয়েল, থ্যাংক ইউ, অথবা আই এম নট সো গুড, এটা বললেও হবে, আপনার এটা বললেও হবে। আমার এক প্রতিবেশী গত রাতে সাভারে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। দেখেন, তাহলে এখানে সাবজেক্ট কি আনতে হবে? আমার এক প্রতিবেশী, অন অফ মাই নিয়ারেস্ট নেইবার্স। নেই বল। নেইবার। লাস্ট নাইট। তো দেখেন, এই যে বাক্যটা আমি বললাম না, বড় একটা বাক্য, বাক্যটা একটু বড়। আমার এক প্রতিবেশী গত, হ্যাঁ বলেন। নেই বল। না, ইন দা অ্যাক্সিডেন্ট, এখানে দেখেন প্লিজ, একটু থামাতে হবে, একটু থামতে হবে। এখানে ইন দা অ্যাক্সিডেন্ট ডাইড বলা যাবে না। অন অফ মাই নিয়ারেস্ট নেইবার ইন দা অ্যাক্সিডেন্ট ডাইড বলে কি হয়? অন অফ মাই নিয়ারেস্ট নেইবার, আমার একজন কাছের প্রতিবেশী। এইটা বলার পরে, এটা তো সাবজেক্ট বললেন, এরপরে আমাকে ভার্ব দিতে হবে। এরপরে কি বসাতে হবে? ভার্ব বসাবে। দেখেন, অন অফ মাই নিয়ারেস্ট নেইবার্স ডাইড, এই জায়গাটা খেয়াল করেন সবাই প্লিজ। অন অফ মাই নিয়ারেস্ট নেইবার ডাইড, আমি কি দিয়েছি? প্রথমে সাবজেক্ট দিয়েছি। কথা বলা কিন্তু খুব প্র্যাকটিক্যালি শেখেন। এখানে কি বললাম? ওয়ান অফ মাই নিয়ারেস্ট বা ওয়ান অফ মাই নেইবার্স ডাইড, আমার এক প্রতিবেশী মারা গিয়েছিল। এখানে ডাই না দিয়ে ডাইড কেন দিয়েছি? কারণ ডাইড হচ্ছে ভি2 পাস্ট টেন্স। কবে মারা গিয়েছিল? লাস্ট নাইট। কিভাবে মারা গিয়েছিল? এট এ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট। কোথায় মারা গিয়েছিল? নিয়ার সাভার। তাহলে দেখেন, এই যে আমার একজন প্রতিবেশী মারা গিয়েছিল, এই যে এম, এম তে কি বলেন তো? ম্যানার। কিভাবে মারা গিয়েছিল? কখন মারা গিয়েছিল? এমপিটি, এটা মনে রাখতে হবে, অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম। তো এই জায়গাটা আমরা প্রথমে সাবজেক্ট এনেছি। সাবজেক্ট কি এনেছি? অন অফ মাই নেইবার্স, আমার একজন প্রতিবেশী ডাইড, মারা গিয়েছিল। কখন মারা গিয়েছিল? লাস্ট নাইট, গত রাতে। অ্যাট দ্যাট, অ্যাট এ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট, একটা করুণ সড়ক দুর্ঘটনায়, খুব নির্মম সড়ক দুর্ঘটনায়, নিয়ার সাভার, সাভারের কাছে। পরের বাক্যের বাংলা কি বলছে? যে মিনা বলছে সত্যি খুব দুঃখের বিষয় যে দুঃখজনক সড়ক দুর্ঘটনার খবর ছাড়া তুমি একদিনও, ও এটা বলতে হবে সত্যি খুব দুঃখের বিষয়, এইটুকু কিন্তু এখানে একটা দাড়ি দিতে হবে। ইটস রিয়েলি ভেরি স্যাড। ইটস রিয়েলি, আর যদি এই বাক্যটা একসঙ্গে করতে চাই কি হবে? ইটস রিয়েলি ভেরি স্যাড, এটা একটু দেখেন। এটা খুব একটা দুঃখের বিষয় যে, স্যাড দ্যাট, ইটস রিয়েলি ভেরি স্যাড দ্যাট দেয়ার ইজ নট আ সিঙ্গেল ডে ইউ উইল ফাইন্ড উইদাউট দ্য নিউজ অফ ট্রাফিক ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট। এর বাংলাটা কি? ইটস এ রিয়েলি, রিয়েলি ইটস এ ভেরি স্যাড দ্যাট, এটা খুবই একটা খারাপ বিষয় যে, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ডে, এমন একটা স্বাভাবিক বা একটা সিঙ্গেল ডে তুমি পাবে না, ইউ উইল ফাইন্ড, যেখানে তুমি দেখতে পাবে উইদাউট দ্য নিউজ অফ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট। অর্থাৎ বলছে সড়ক দুর্ঘটনা ঘটে না এমন কোনো একটা সিঙ্গেল ডে কিন্তু তুমি দেখতে পাবে না। অর্থাৎ বাংলাদেশে দেখবেন অনেকেরই, এটা সৃষ্টিকর্তা না করুক, রোড অ্যাক্সিডেন্ট আমাদের পরিবারেরও কিন্তু অনেকে, আমার ফ্যামিলিতে আমার বাবার পা ভেঙে গিয়েছিল খুব মারাত্মক ভাবে রোড অ্যাক্সিডেন্টে 2018 সালে। তো এটা কি হয়? সড়ক দুর্ঘটনা, ওই যে দেখবেন গাড়ির সামনে লেখা থাকে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো সড়ক দুর্ঘটনায় যার পরিবারের পরিজন, যার একমাত্র উপার্জন অক্ষম ব্যক্তি, যে যাকে হারিয়েছে, সেই কিন্তু বুঝতে পারে যে এই সড়ক দুর্ঘটনাটার ফলে কতটা ক্ষতি হয়ে যায়। সেই কথাটা এখানে বলছে যে রিয়েলি, খুব বাস্তবিক, ইট ইজ ভেরি স্যাড দ্যাট, এটা খুব দুঃখের বিষয় যে, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ডে ইউ উইল ফাইন্ড উইদাউট দ্য নিউজ অফ ট্রাজিক রোড অ্যাক্সিডেন্ট। এরপরে কি বলছে দেখেন, তারপরে বলছে যে রাজু বলছে তুমি ঠিক বলেছো। তুমি ঠিক বলেছো, এই যে তুমি ঠিক বলিয়াছো বা আপনি ঠিক বলেছেন, এটা কোন টেন্স? বলিয়া আছো। ইয়াসি ইয়াসো থাকলে কোন টেন্স হয়? শারমিন আক্তার প্লিজ রেসপন্ড মাই কোশ্চেন। ইয়াসি ইয়াসো থাকলে কোন টেন্স হয়?
হাসনা খাতুন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এমডি তোফাজ্জল হোসেন আমাদের একজন প্রবাসী বন্ধু, উনি সুদূর সৌদি আরব থেকে ক্লাস করছেন। আপনি একটু টেন্স সম্পর্কে আমাদেরকে বলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা কেন হলো? তুমি তুমি কি এটার নাম শুনিয়াছো, বা এখানে কি একটা বাক্য বললাম জানো, ও, তুমি ঠিক বলেছো, বলি আছো, দেখেন ইয়াসি ইয়াসো থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটা বাক্য কি বলা যাবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটা বাংলা বাক্য, যেমন আমি স্কুলে গিয়েছি, সে ভাত খেয়েছে, সে এইমাত্র বাড়ি এসেছে, আমি I একটা have বাড়ি। gone to the school, ইয়েস। eaten rice. I have caught fish. I have caught a lot of fish. থ্যাংক ইউ। এইভাবে দ্রুত কে বলতে পারবেন, আর কেউ পারবেন? মিতা, আফরোজ, নুরি? অবশ্যই, হ্যাঁ বলেন। ইয়েস, তারপর? হুম। থ্যাংক ইউ। দেখেন আপনি যেগুলো বলছেন, এখানে এমডি তোফাজ্জল, আমি চাচ্ছি আপনি একটু কথা বলবেন, যেহেতু সবাই আমরা এখানে পার্সোনালি ক্লাস করছি, একটু কথা বলা শিখতে হবে, কারণ কথা না বললে জড়তা কিন্তু যাবে না। আমাদেরকে ব্রেনে মরিচা পড়ে গিয়েছে, লোহার অস্ত্রে মরিচা পড়ে যায়, আমরা কথা না বলতে বলতে মরিচা পড়ে গিয়েছে। আমার কথাটার উপরে আপনারা একটু বিশ্বাস রাখেন। বিশ্বাসটা কি? কথা বলা শেখেন, বলা শুরু করেন, ফ্লুয়েন্সি অবশ্যই অবশ্যই আসবে। ফ্লুয়েন্সি আবারও বলছি, অবশ্যই অবশ্যই আসবে। কথা না বলতে পারলে, কথা না বলার প্র্যাকটিস করলে কিন্তু ফ্লুয়েন্সি আসে না। দেখেন কি বলা হচ্ছে, তুমি সঠিক বলেছো, ইউ হ্যাভ সেইড কারেক্টলি, ইউ হ্যাভ সেইড কারেক্টলি, অথবা ইউ হ্যাভ সেইড রাইট। এই দেখেন ইউ আর রাইট, এইটাকে কিন্তু এইভাবে বলা যায়, প্রেজেন্ট পারফেক্ট না ব্যবহার করে এখানে কি ব্যবহার করেছে, এখানে বলেছে ইউ আর রাইট, তুমি ঠিক। এটাকে বাংলা বাংলা বাক্যটা এমন করে সাজাতে পারবেন, তুমি ঠিক বলিয়াছো বা বলেছো, ইউ হ্যাভ সেইড রাইট, ইউ হ্যাভ সেইড কারেক্টলি, বা কারেক্টলি ইউ হ্যাভ সেইড। আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে ইংরেজিটা হচ্ছে একটা লিটারেচার। এই লিটারেচার শব্দের অর্থ সাহিত্য। সাহিত্য কিন্তু বিভিন্ন ভাবে বলা যায়। দেখেন, আমি যদি কারো কাছে সময় জানতে চাই, কি বলা হয়, যে হোয়াটস দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম নাও, বা হোয়াট ইজ দ্য টাইম। তো এখানে আপনি এইভাবে বলতে পারেন খুব সংক্ষেপে, টাইম প্লিজ, টাইম প্লিজ। এইমাত্র আমি একটা ব্যাচের ক্লাস নিলাম, ওখানে বেশিরভাগ হচ্ছে আমেরিকান স্টুডেন্ট, মানে আমাদের প্রবাসী, বাট তারা আমেরিকাতে থাকে, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে থাকে। তো ওদের কাছ থেকে তারা আমার কাছে ইংরেজি কেন শেখে, আমার থেকেও তারা ভালো ইংরেজি বলতে পারে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি, গ্রামারটা শিখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, ওই দেশে আমেরিকাতে কিভাবে কথা বলা হয়, এইটার উপরে কিন্তু আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম। অর্থাৎ ওরা কিন্তু গ্রামার মেইনটেইন করে ওইভাবে কথা বলে না। আমাদেরকে দিয়ে ওই উদাহরণটা দেওয়া যায়। দেখেন, আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, আমরা কিন্তু সবসময় গ্রামার সঠিকভাবে ব্যবহার করি না, করি কি? সবাই একটু মনে মনে ভেবে দেখেন তো, আমরা বাংলা বলার সময় আমরা কিন্তু বাংলাটা সঠিকভাবে সবসময় গ্রামার, বাংলা ব্যাকরণের নিয়ম অনুসরণ ফলো করি না। আমরা কি করি, আমাদের ভাষাটা অপরকে বুঝাতে পারলেই হচ্ছে। তো এখানে কেবল একজন ক্লাস করছিলেন, ওনার নাম হচ্ছে তাহমিনা ইয়াসমিন। উনি নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্ক না কি জানি একটা শহরে উনি থাকে আমেরিকায়। তো উনি ওয়াশিংটন একটা অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি না কিন্তু ওয়াশিংটন, এই ওয়াশিংটনে উনি থাকে, খুব রিচ এরিয়া। তো ওখানে উনি একটা কিন্ডার গার্ডেন স্কুলে জব করে। উনি কিন্তু বাংলাদেশের একজন বিসিএস ক্যাডার ছিলেন। তো উনি চাকরিটা অবসরে গিয়েছেন, এখন ওই দেশে গিয়ে ওনার ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে থাকে। তো উনি কি করবে, উনি বসে না থেকে একটা কিন্ডার গার্ডেন স্কুলে ঢুকেছে। তো উনি বলল কি যে স্যার, এখানে গ্রামারের কিন্তু ব্যবহারটা ওইভাবে হয় না। আমি যে স্কুলে পড়াই বাচ্চাদের, ছোট ছোট ছেলে মেয়ে 1 2 3-তে পড়ে, তো আমি তো বাঙালি, আমি তো ইংলিশ তেমন পারি না, কিন্তু এই যে আপনি গ্রামার গুলো যা শিখিয়ে দিচ্ছেন, বা যে কয়েকটা সেন্টেন্স শিখাই দেন, আমি এইগুলোই প্রায় বলি। আর ওদের সঙ্গে আমি আমার মনের ভাবটা, বা ওরা কি বলতে চাচ্ছে, এটা আমি বুঝাই দিতে পারলেই হচ্ছে। অর্থাৎ আপনাকে এত কথা কেন বলছি, দেখেন ইউ আর রাইট, এটা কি, তুমি ঠিক, তুমি ঠিক, অথবা তুমি ঠিক বলেছো। তারপর কি বলছে, টু স্পিক দ্য ট্রুথ নাওএডেজ, সত্য কথা বলতে কি জানো, নাওএডেজ বর্তমানে, ইট হ্যাজ বিকাম আ কমন ইনসিডেন্ট ইন আওয়ার কান্ট্রি। এই বাক্যটা দেখেন, এই যে কি বলছে, নাওএডেজ, নাওএডেজ মানে কি, বর্তমানে। নাওএডেজ ইট হ্যাজ বিকাম আ কমন ইনসিডেন্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে এটা। কমন ইনসিডেন্ট অর্থাৎ সাধারণ ঘটনা। কমন ইনসিডেন্ট শব্দের অর্থ কি বলেন তো? কমন ঘটনা। কি কমন ঘটনায় পরিণত হয়েছে? এই সড়ক দুর্ঘটনা। মিনা বলছে, ইয়েস ইট ইজ রিয়েলি আ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন নাওএডেজ, বাট আওয়ার পলিসি মেকারস সিম ইনডিফারেন্ট টু দ্য ফ্যাক্ট। কি বলছে দেখেন, ইট ইজ রিয়েলি এ ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন, এটা সত্যি একটা উদ্বেগের বিষয় হয়েছে। কনসার্ন মানে কি বলেন তো? উদ্বেগ। এটা একটা উদ্বেগের বিষয় হয়েছে যে নাও এডেজ
বর্তমানে, বাট আওয়ার পলিসি মেকারস, আমাদের যে নীতি নির্ধারক, দেখেন পলিসি মেকার বলেন, বোঝেন, নীতি নির্ধারক অর্থাৎ যারা রাষ্ট্রের বড় বড় কর্মচারী, যারা এই রাষ্ট্র কিভাবে চলবে এই নিয়ম নীতিগুলো নির্ধারণ করে দেয়। তাই বলছে পলিসি মেকারস সিম ইনডিফারেন্ট টু দ্য ফ্যাক্ট, অর্থাৎ এই ব্যাপারে তারা খুব উদাসীন, কেননা সড়ক দুর্ঘটনা তারা কোনো আমলে নিচ্ছে না। রাজু কি বলছে, দ্যাটস দ্যাট ইজ অ্যাবসোলুটলি ট্রুথ, তুমি একেবারে সঠিক কথা বলেছো, বাট কিন্তু ক্যান ইউ টেল মি দ্য কজেজ অফ ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, তুমি কি আমাকে বলতে পারবে এই বারংবার, দেখেন ফ্রিকোয়েন্ট মানে হচ্ছে ঘন ঘন বা বারংবার, বারংবার এই যে রোড অ্যাক্সিডেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে কেন এই সড়ক দুর্ঘটনা ঘটে? মিনা বলছে দেয়ার আর মেনি কজেস রেসপন্সিবল ফর দিস, এই যে সড়ক দুর্ঘটনা এর জন্য অনেকগুলো কারণ দায়ী, শুধু একটা কারণ না। রেকলেস ড্রাইভিং, সেই অনেকগুলো কারণের ভিতরে কি রয়েছে দেখেন, রেকলেস ড্রাইভিং অর্থাৎ বেপরোয়া ভাবে গাড়ি চালানো, ল্যাক অফ ট্রাফিক পুলিশ, এখানে যারা ক্লাস করছেন প্রতিনিয়ত আপনাদের বাসার বাহিরে যাওয়া লাগে, এখানে যারা জব করেন বা যারা পুরুষ রয়েছেন বাসার বাইরে মেয়েদেরকেও যাওয়া লাগে, তো এই যে দেখবেন আপনার আমাদের চোখের সামনে, আজকেও আমি বাইরে বেরিয়েছিলাম বিকেল বেলায়, তো দেখলাম যেভাবে গাড়িগুলো চালাচ্ছে আমার ভয় লাগে। যখন আমি এই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাব বা যখন আসব, যে কোনো সময় আমি যখন বাজার করতে যাইব, অটোতে উঠলে বাসে উঠলে দেখবেন নিজের ভিতরে কেমন জানি একটা প্যানিক, একটা আতঙ্ক কাজ করে। কেন? রেকলেস ড্রাইভিং, এই বেপরোয়া গাড়ি চালানো দেখলে কিন্তু আমাদের আতঙ্ক লাগে। ল্যাক অফ ট্রাফিক পুলিশ, অর্থাৎ আমাদের দেশের ট্রাফিক পুলিশের কিন্তু খুবই খারাপ নাজুক অবস্থা, যেখানে প্রয়োজন 1,000 ট্রাফিক পুলিশ সেখানে রয়েছে 100। আমেরিকাতে কিন্তু কেবল একজন কথা বললো, বললো যে স্যার আমেরিকাতে ট্রাফিক পুলিশ নেই বললেই চলে, খুব কম জায়গাতে ট্রাফিক দাঁড়ায়, ওদের প্রযুক্তিটা এত উন্নত, প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা, প্রযুক্তির ছোঁয়া লেগেছে, সব জায়গায় প্রযুক্তি টেকনোলজির মাধ্যমে কিন্তু ওরা এগুলো নিয়ন্ত্রণ করে। ইগনোরেন্স অফ দ্য ড্রাইভার্স, এইটা কিন্তু একটা বড় কারণ। আমাদের দেশে দেখেন খুব একটা ভালো কথা বলেছে কিন্তু মিনা, কি বলেছে, ইগনোরেন্স অফ ড্রাইভার্স, আমাদের দেশে কোনো পাস লাগে না, যে এসএসসি পাস না হলে গাড়ি চালানো যাবে না, বা ড্রাইভিং লাইসেন্স 18 বছর বয়স হলেই আপনি যাবেন, আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে টাকার বিনিময়ে। বাট নো, এটা কি করতে হবে, এটা বন্ধ করতে হবে, একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গাড়ি চালানো কিন্তু যেন তেন একটা পেশা না, একজন বাস ড্রাইভারের হাতে 50 জন লোকের জীবন নির্ভর করে। তো ওই ড্রাইভার যদি নেশাগ্রস্ত হয়, সে যদি ইলিটারেট হয়, সে যদি ট্রাফিক সিম্বল গুলো না বোঝে, তার দ্বারাই তো সড়ক দুর্ঘটনা অবশ্যই ঘটবে, এটা আশাই করা যায়। ইট ইজ হোপড দ্যাট। তো আমরা এখানে আরো কিছু দেখতে পাচ্ছি, ওভারটেকিং টেন্ডেন্সি, সড়কে আমি আস্তে গাড়ি চালাচ্ছি, আমার পিছন দিয়ে একজন এসে আমাকে ওভারটেক করে সে চলে গেল, এই ওভারটেকিং টেন্ডেন্সি, অর্থাৎ কাউকে কিন্তু ওভারটেক সহজে করা যায় না, কিছু নিয়ম থাকে, আমরা সেই নিয়ম না মেনে যে বাঁক মোড়গুলো রয়েছে দেখা যায় না, সেখানেও আমরা কিন্তু ওভারটেক করি। ভায়োলেটিং ট্রাফিক সিগন্যালস, আওয়ার রুলস এটসেট্রা, আমরা ভায়োলেট অর্থাৎ আমরা কিন্তু অমান্য করি, কি করি, এই ট্রাফিক রুল গুলো কিন্তু আমরা মানতে চাই না। কন্ট্রিবিউট গ্রেটলি টু দা ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, অর্থাৎ বারংবার সড়ক দুর্ঘটনার জন্য এগুলোই দায়ী। তো আমি পড়লে কাজ হবে না, আমরা আপনারা আজকে এইখান থেকে একটু পড়েন, আমি একজনকে একটু বলবো এইখান থেকে এই লাইনগুলা, এই চ্যাপ্টারটা আমরা একটু ইংরেজি থেকে বাংলা পড়বো, দেখি আমরা পারছি কিনা। এখানে নুরি অথবা হাসনা খাতুন, আপনারা এই দুইজনের ভিতরে কেউ বলতে পারবেন? এই যে জায়গাটা দেখেন, এই যে রাজু বলছে ইউ আর অ্যাবসোলুটলি রাইট, এটার অর্থ কি? তুমি একেবারেই সঠিক বলেছো, দ্য কন্ডিশন অফ রোডস আর অলসো নট গুড এট মেনি পয়েন্টস। এগুলো একজন একটু পড়ে বাংলা করেন তো এইটা, এই যে যে ইয়ে চ্যাপ্টারটা আমি একটু মার্ক করে দিয়েছি এইটা, হু ক্যান ডু ইট, অর্থাৎ এই যে জায়গাটা আমাদেরকে একটু বাংলা করতে হবে, দেখি আমরা এই এই জায়গাটা পারি কিনা, পারবেন কেউ পড়তে? এনিওয়ান ক্যান সে, যে কেউ পড়লে হবে। এমডি তোফাজ্জল হোসেন, আপনি পারবেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটার অর্থ কি? হ্যাঁ, দেখছে না তো। কেন দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছে। কোথায় দেখতে পাচ্ছে না? আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখতে পারেন, অন্য বাকিরা সবাই দেখতে পাচ্ছেন, ক্যান ইউ লেট মি নো দ্যাট? কি জি দেখা? স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি একটু লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, দেখবেন দেখতে পারবেন। হ্যাঁ, তবে পড়েন শারমিন, আপনি পড়েন এইটা।
এই যে ইউ আর অ্যাবসোলুটলি রাইট, এটার বাংলা পড়েন, ইংরেজি দেখে দেখে প্রত্যেকটা লাইনে যে রাজু, ইউ আর অ্যাবসোলুটলি রাইট, রাজু বলছে তুমি সঠিক বলেছো। দ্য কন্ডিশন অফ রোডস, রাস্তার অবস্থা, আর অলসো নট গুড, বেশি ভালো না, অ্যাট মেনি পয়েন্টস, বিভিন্ন জায়গায়। দেখেছেন, ভেঙে ভেঙে আমি কিন্তু পড়তেছি। এই জায়গাটা দেখেন, আমি একটু ভেঙে দিচ্ছি কিভাবে অঙ্ক করার মতো পার্ট পার্ট করে আমরা করতে পারি। সেই জায়গাটা কি, দ্য কন্ডিশনস অফ রোডস, রাস্তার অবস্থা, কন্ডিশন মানে কি অবস্থা, আর অলসো নট গুড, বেশি ভালোও নয়, অ্যাট মেনি পয়েন্টস, বিভিন্ন জায়গায়। অতএব দেখবেন এখানে এই কথাটার অর্থ, আমরা যখন রাস্তায় চলাফেরা করি, বাংলাদেশের অধিকাংশ রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ। দেখবেন এখানে ভেঙে গিয়েছে, ওখানে রাস্তার সলিং উঠে গিয়েছে, এক জায়গায় পিচ উঠে গিয়েছে, বিভিন্ন খারাপ অবস্থা। তাই বলছে যে এই কারণগুলাও কিন্তু সড়ক দুর্ঘটনার জন্য খুবই দায়ী। তারপর কি বলতে হবে, দেয়ার আর ন্যারো, ব্রোকেন অ্যান্ড আনমেটালড রোডস। আনমেটালড শব্দের অর্থ কি, এটা আমি কিন্তু পড়িয়ে দিয়েছি। কেউ পারবেন? কেউ বলছেন না কারণ কি? মিতা, আপনি পারবেন? একটু একটু রিড আউট করতে হবে। আমরা তো বাংলা দেখে ইংরেজি বলতে পারি, ইংরেজিতে ট্রান্সলেট করা শিখতেছিলাম, তো আমরা ইংরেজি থেকে একটু বাংলা করি, দেখি পারি কিনা। আজকে সবাই মনে হয় আমরা একটু স্যার আমি ওয়ার্ড গুলো খেয়াল করি না, বুঝতে পারি। এই দেখা যাচ্ছে না, দেখতে পারছেন? এটা পড়েন, আপনি তো অনেকটা পড়েন। কিন্তু ওই ওয়ার্ড গুলা খেয়াল করি না ফার্স্ট। দেখেননি? আচ্ছা আচ্ছা, আমি কি হেল্প করবো নাকি কেউ পড়ে দিবেন? কি এখানে নূপুর ভট্টাচারিয়া পড়বেন? স্যার আমি বলবো। অবশ্যই আপনি বলেন, এখানে বাংলাটা একটু ইয়ে করার চেষ্টা করুন। থ্যাংক ইউ স্যার সুযোগ দেওয়ার জন্য। রাজু, ইউ আর অবভিয়াসলি রাইট। হ্যাঁ, তুমি অবশ্যই ঠিক বলেছো। দি কন্ডিশন অফ রোড আর অলসো নট গুড এট এনি পয়েন্ট, মেনি পয়েন্ট। অনেক সময় অনেক রাস্তার অবস্থা ভালো নয়। এখানে মানে কন্ডিশন মানে ভালো না, এখানে রোড গুলোর অবস্থা তেমন ভালো না, যে মেইন মেইন পয়েন্ট গুলোর অবস্থা। দেয়ার আর দেয়ার আর ন্যারো, দেয়ার আর ন্যারো মানে এটা সরু, ব্রোকেন মানে ভাঙ্গা, এবং আনাবেল দা রোড, এখানে অপ্রস্তুত করা, যে আনাবেল মানে অপ্রস্তুত করা রাস্তাগুলো, এখনো ওই রাস্তাগুলো কন্ডিশন ভালো না, অপ্রস্তুত করা রাস্তা। দেয়ার আর অলসো দ্য কন্ট্রিবিউট টু মেনি রোড অ্যাক্সিডেন্ট, যার কারণে এই এই সড়কগুলো বেশি করে দুর্ঘটনা, এই রাস্তাগুলো দুর্ঘটনা ঘটছে। থ্যাংক ইউ। তারপর না রাইট, হাউএভার, অবশ্যই এটা হাউএভার এটা অবশ্যই মিনা বলেছে, এটা ঠিক। হাউএভার, হাউএভার immediate step should be taken to reduce road accident. তাহলে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত তাৎক্ষণিকভাবে। এই স্টেপ আমরা কিভাবে আসলে এই দুর্ঘটনাগুলো কমাতে পারবো। হোয়াট ডু ইউ থিঙ্ক? অবশ্যই আমাদের এটা মনে করা, চিন্তা করা উচিত। থিংস মানে চিন্তা। অর্থাৎ এখানে বলছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। অর্থাৎ তুমি আমি কি যে মনে কথাটা আমি যে কথাটা বললাম, তুমি কি মনে করো যে এই ব্যাপারটাকে এইভাবে করলে এভাবে হতে পারে। মিনা বলছে রাইট, ঠিক বলেছে। হাউএভার, যাই হোক, হাউএভার শব্দের অর্থ যাই হোক। ইমিডিয়েট স্টেপস, হ্যাঁ, ইমিডিয়েট স্টেপস অর্থাৎ তাৎক্ষণিক ব্যবস্থা। শুড বি টেকেন, দেখেন এই যে শুড বি টেকেন, এটা কিন্তু একটা প্যাসিভ মুড। কেন প্যাসিভ মুড? এখানে বলা হচ্ছে শুড বি টেকেন, অর্থাৎ ভার্বের পরে এই যে বি ভার্ব, শুড মানে উচিত, এরপর একটা ভার্ব রয়েছে বি, শুড বি টেকেন, অর্থাৎ নেওয়া উচিত। যেমন কি নেওয়া উচিত? টু রিডিউস রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা কমাতে। অর্থাৎ বলা হচ্ছে সরকারের ইমিডিয়েট, তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া উচিত সড়ক দুর্ঘটনা কমানোর জন্য। শুড বি টেকেন, শুড বি ইটেন। যদি বলা হয় আমার খাওয়ারটি খাওয়া উচিত, তাহলে আই শুড ইটেন দা ফুড, বা দা ফুড শুড বি ইটেন, খাবারটি খাওয়া উচিত, কাজটি করা উচিত। দা ওয়ার্ক শুড বি ডান, কি হবে? দা ওয়ার্ক শুড বি ডান, কাজটি করা উচিত। যদি বলা হয় তাদের সেখানে যাওয়া উচিত, দে শুড গো দেয়ার। আর যদি বলা হয় তাদের এইটি করা উচিত, তাহলে দে শুড ডু ইট। কিন্তু যখন এটা প্যাসিভে করব, দে থাকবে না, দে নামক যে সাবজেক্ট বসালাম, এই যে শুড বি টেকেন, কাদের নেওয়া উচিত? বাই দা গভর্নমেন্ট, সরকারের দ্বারা। অর্থাৎ যেখানে কোনো সাবজেক্ট থাকে না, অবজেক্টটাই মূলত সাবজেক্টের কাজ করে, সেইগুলাকে কিন্তু আমরা ভয়েসের মাধ্যমে, ভয়েস চেঞ্জটা একটু দেখবেন, ভয়েসটা প্রচুর কাজে দেয়। আমরা কথা বলতে গেলে সব কথা কিন্তু অ্যাক্টিভে বলতে পারি না, আমাদেরকে কিছু কথাও কিন্তু প্যাসিভে বলতে হয়। ওই যে একদিন একটা উদাহরণ দিয়েছিলাম না, আপনি মাছ কিনতে গিয়েছেন বাজারে, আপনি চেনেন না যে কোথায় মাছ বিক্রি হয়, কোন গলিতে, কোন কোথায়। তো আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে হোয়ার, হোয়ার ফিশ ইজ সোল্ড, হোয়ার ফিশ ইজ সোল্ড ইন দিস মার্কেট।
এখানে কি লিখলাম দেখেন, WHERE, হোয়ার ফিশ, FISH, হোয়ার ফিশ ইজ সোল্ড, SOLD, হোয়ার ফিশ ইজ সোল্ড ইন THIS, ইন দিস মার্কেট, MARKET। আমি একটা বাক্য লিখেছি, হোয়ার ফিশ ইজ সোল্ড ইন দিস মার্কেট। এখানে আরো একটা বিষয় লিখতে হবে, এখানে আমি একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলাম। দেখেন এই বাক্যটা আমি একটু বের করে আনি, অর্থাৎ এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়। এটা আপনি মাছ কিনতে গিয়ে আপনি রিক্সা পুলারকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই, এই বাজারে আমি তো মাছ কিনতে এসেছি, মাছ কোথায় বিক্রি হয়। এখানে কি কোনো সাবজেক্ট আছে প্রথমে, কে বিক্রি করে, রহিম, করিম বা এমন কোনো নাম আছে? নেই। এখানে আমি কি বসিয়েছি, ফিশ, ফিশ বসিয়েছি। মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, পারে? কখনোই পারে না। মাছকে কেউ বিক্রি করে। ফিশের আগে আমি একটা WH শব্দ ব্যবহার করেছি, ওয়ার্ড ব্যবহার করেছি, যেটাকে বলা হচ্ছে হয়ার। WH ওয়ার্ড গুলো তো মনে আছে আপনাদের, হয়ার, হোয়েন, হাউ, তারপরে হাউ মেনি, হোয়াই, হট, অর্থাৎ যে শব্দের প্রথমে এবং এইচ থাকে এবং যেগুলো কোয়েশ্চেন করতে গেলে ব্যবহার করা হয়, একে WH কোয়েশ্চেন বলে, প্রশ্নবোধক। তো বলছে হোয়ার ফিশ ইজ সোল্ড, এই যে দেখেন ফিশের পরে কি দিয়েছি, ইজ, এরপরে ভার্বের V3 দিয়েছি। মনে রাখবেন ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে বেশিরভাগ জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা লাগে। ভার্বের কোন ফর্ম ব্যবহার করব? পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কেমন? এটা হচ্ছে ভার্বের পরে DED TN NE এগুলো কিন্তু যোগ করতে হয়। অর্থাৎ যেমন যদি বলি ইট, এটা কি হবে, এট মানে খেয়েছিলাম, ইট এট, ইটেন, ইটেন শব্দের অর্থ খাইয়াছি। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। যদি বলা হয় ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে, তখন কি হবে, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। দেখেন এই বাক্যটা আমি একটু এখানে লিখে ফেলি, RICE, রাইস ইজ, এরপরে আপনি যে ভার্বটা বসাবেন এটা V3 হবে, ইট এট ইটেন, EATEN, ওই যে থার্ড পারসন, সরি, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে কোথায়, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। সবসময় মনে রাখবেন। দেখেন আমি কিন্তু কিছু কিছু কথা প্রায়ই বলি, এই কথাগুলো আপনারা যদি মেনে চলেন, কথা বলার সময় বা লেখার সময় ভুল হবে না, হবে না। দুইবার বললাম, তিনবার হবে না। কেন হবে না? এগুলো আপনাকে মনে রাখতে হবে। যেমন আমি একটা কথা প্রায়ই বলি, ডিড ব্যবহার করলে, কোনো বাক্যে যখন ডিড ব্যবহার করবেন, ওই ডিডের পরে কিন্তু আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। কি করতে হবে আপনাকে? ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। কেন? কারণ যেমন তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? দেখেন এটা আমি একটু লিখে ফেলি, রাইস ইজ ইটেন, তারপর কি লিখলাম, বাই মি। দেখেন এখানে কিন্তু ভয়েস করেছি, প্যাসিভ ভয়েস করেছি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। দেখেন তো এখানে কি কোনো রহিম, করিম বা আমার নাম কি এখানে লিখেছি? প্রসেন স্যার ভাত খায় বা আপনি ভাত খান, রীতা ভাত খায়, এখানে কিন্তু লেখিনি। রাইস ইজ ইটেন বাই মি লিখেছি, কোনো ব্যক্তির নাম কিন্তু নাই। এখানে সাবজেক্টের জায়গা দখল করে বসে আছে কে? প্রথম বাক্যে যে অবজেক্ট ছিল। অ্যাক্টিভে যে অবজেক্ট থাকে, প্যাসিভে গিয়ে কিন্তু সে সাবজেক্ট হয়। আরো একটা কথা আমি প্রায়শই বলে থাকি, সেটা হচ্ছে কি, ওই ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আরো একটা বলি যে কোনো জায়গায়, কোনো বাক্যে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে, তাহলে সেখানে আপনাকে ভার্বের V3 ব্যবহার করতে হবে। হ্যাজ, হ্যাভ, হ্যাড, এইটার পরে ভার্বের V3 ফর্ম ব্যবহার করতে হবে। কি করতে হবে? ভার্বের V3 ফর্ম ব্যবহার করতে হবে। এটা মনে রাখবেন। এই কথাগুলো মনে রাখলে আপনাদের বাক্য তৈরি করতে সুবিধা হবে। তো এই যে দেখেন, ইমিডিয়েট স্টেপস শুড বি টেকেন টু রিডিউস রোড অ্যাক্সিডেন্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? রাজু বলছে ইয়েস, অফকোর্স, আমিও ঠিক তাই মনে করি। স্ট্রিক্ট লস, আবার দেখেন সেই প্যাসিভের ব্যবহার চলে এসেছে। আমি প্যাসিভ শিখাবো শুধু, আপনাদেরকে বলি স্যার, যে স্যার, হ্যাঁ। এখানে হচ্ছে আমরা তো আগে জানতাম থিঙ্ক মানে চিন্তা করা, হুম, বলেন। কিন্তু এখানে হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক, হ্যাঁ, মানে তুমি কি মনে করো। আসলে আপনাকে, কেন স্যার এখানে মনে করার বিষয়টা আসছে? হ্যাঁ হ্যাঁ মনে করো কি একই বিষয়? হ্যাঁ, দেখেন সুন্দর এরকম প্রশ্ন করবেন। এখানে আমি দুইটা বিষয় দেখাই, THINK, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, থিঙ্ক লিখেছে, এই থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। হুম, এই থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। আরেকটা রয়েছে যেমন THINGS, এই থিংস মানে হচ্ছে কি বলেন তো, জিনিসপত্র বা কোনো কিছু, থিংস মানে মেনি থিংস, আমরা বলি না অনেক কিছু। এই থিংস মানে হচ্ছে কিছু বা অনেক কিছু, মালামাল, এমন কিছু বোঝায়। হ্যাঁ, বিষয় এমন, মেনি থিংস, আই অ্যাম থিঙ্কিং মেনি থিংস। মনে করেন আমি খুব চিন্তান্বিত অবস্থায় মুখে হাত বাঁধিয়ে বসে আছি, আপনি আমাকে বলছেন দেখে যে স্যার আপনি কিছু চিন্তা করছেন নাকি, তখন আমি বললাম যে নাও আই অ্যাম
থিঙ্কিং মেনি থিংস, আমি এখন অনেক কিছু চিন্তা করতেছি। তো একটা বিষয় কেবল বুঝালাম যে থিঙ্ক মানে চিন্তা করা, আর থিংস মানে কিন্তু এখানে অনেক বিষয়। এবার আপনি যেটা বলছেন, যেমন হয় এই যে বাক্যটা, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, অর্থাৎ এটা হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ বাক্য। অর্থাৎ যদি বলি ডু ইউ থিঙ্ক, তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো, বা যদি বলি আই থিঙ্ক, আমি চিন্তা করি, আমি তোমাকে নিয়ে চিন্তা করি, আই থিঙ্ক অ্যাবাউট ইউ। কিন্তু এখানে বাক্যটাকে কি বলা হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক। রাজু বলছে কি, এই যে আমি যে কথাগুলো বললাম, তুমি কি এগুলো চিন্তা করো, তুমি কি মনে করো যে এগুলো একই বিষয়, রোড অ্যাক্সিডেন্টের জন্য এগুলো দায়ী, এই যে ন্যারো রোড, তারপরে অশিক্ষিত ড্রাইভার, এইগুলো। তখন কি বলছে যে রাজু শেষে জুড়ে দিল ট্যাগ কোশ্চেনের মতো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো এই বিষয় সম্পর্কে। রাজু বলছে অফকোর্স, অবশ্যই, স্ট্রিক্ট লস শুড বি ইন্ট্রোডিউসড ইন দিস রিগার্ড। তো দেখেন এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন হাসনা খাতুন, আপনার প্রশ্নের উত্তরটা কি পুরোপুরি পেয়েছে না আরো ভেঙে দিব? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে দুটো বিষয় সিমিলার সাউন্ডিং ওয়ার্ড, একটা আপনার আমরা থিঙ্ক মানে চিন্তা করে, এখানে কিন্তু থিঙ্ক মানে চিন্তা করে এটা ভার্ব, আর থিংস মানে কিন্তু সেটা আলাদা বিষয়। তো এখানে বললাম হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, এই যে মিনা বলছে যে রাইট, হাউএভার ইমিডিয়েট স্টেপস শুড বি টেকেন, দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, টু রিডিউস রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা কমানোর জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। আমরা কথা বলে বলি না যে তুমি কি আমার সঙ্গে একমত, এখানেও কিন্তু সেই ট্যাগ কোশ্চেনের মতো জুড়ে দিয়েছে মিনা রাজুকে, যে রাজু তুমি কি এই বিষয়টা মনে করো, বা এরকম হলে এটা হতে পারে। রাজু বলছে অফকোর্স, স্ট্রিক্ট লস, স্ট্রিক্ট লস অর্থাৎ কঠোর নিয়ম কানুন, ল মানে আইন আর প্লুরাল, শুড বি ইন্ট্রোডিউসড অর্থাৎ পরিচয় করিয়ে দেওয়া উচিত বা আরোপ করা উচিত, ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে। ইলিটারেট অ্যান্ড কেয়ারলেস ড্রাইভার্স শুড বি আইডেন্টিফাইড অ্যান্ড দেয়ার ড্রাইভিং লাইসেন্স শুড বি ক্যান্সেলড। এই বাক্যটা একটু দেখেন সবাই, এখানে কি বলেছি, বলছে যে ইলিটারেট অ্যান্ড কেয়ারলেস ড্রাইভার, যেসব ড্রাইভাররা মূর্খ অ্যান্ড অসচেতন, কেয়ারলেস উদাসীন, শুড বি আইডেন্টিফাইড, এই দেখেন শুড বি আইডেন্টিফাইড, তাদেরকে খুঁজে বের করা উচিত। কে করবে, কেউ না কেউ তো একজন করবে, কিন্তু এখানে সেই সাবজেক্টের নাম কি দেওয়া আছে, যেখানে সাবজেক্টটা ওইভাবে ডিরেক্টলি দেওয়া থাকে না, অবজেক্ট কিন্তু ওই কাজটা করে, ওইটা কিন্তু প্যাসিভ ভয়েস বিবেচনা করা হয়। তো শুড বি আইডেন্টিফাইড, শুড বি ইটেন, শুড বি ডান, এই যে কার্যগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এইগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আমি দেখবেন এখানে যখনই সময় পাই, অনেক কাজের ভিতরে থাকি, তো আপনাদের অনেককেই কিন্তু আমি স্পোকেনের কিছু কিছু টপিকস মাঝে মাঝে পাঠিয়ে দেয়, আমি এইগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, ভালো ভালো দেখে কালেক্ট করে আপনাদেরকে দেয়, আজকেও কয়েকজনকে দিয়েছি। এখানে কেউ কি পেয়েছেন আমার কোনো কারো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়েছি, কেউ বলবেন? শারমিন, আপনাকে মনে হয় দিয়েছিলাম। হ্যাঁ, আপনাদেরকে আমি দেই যখন আমি দিব, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন, এখানে অনেক ভালো ভালো জিনিস পাঠাই, যারা পায় তারা জানে। তো আপনাকেও আমি দিব, একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। যেমন দেখেন, ডু নট দিয়ে একটা বাক্য রচনা করতে পারি, সাবজেক্ট নিব হচ্ছে, কেন আপনাকে অবশ্যই দিই, আপনি কি বলছেন, মানে মনে করে দেখেন। আর ওইটাই তো বলছি যে তাহলে তো আমরা সবাই দেখতে পাই, তখন ইন্ডিভিজুয়াল না হলে হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল নামে গ্রুপে দিব, হয় কি ওই যে মানে কাজের ভিতরে থাকতে থাকতে যখন আইডি গুলো সামনে এসে দিয়ে যায়, আমি গ্রুপে দিব এখন থেকে, গ্রুপেও মাঝে মাঝে দেই যে এই বিষয়টা আজকে দিব, দেখেন এই যে এটা মাঝে কয়েকদিন আগে দিয়েছিলাম, আজকে আবারও এইটা একটু দিব। যেমন ওই যে লাইক দিয়ে বাক্য রচনা করেছিলাম, মনে আছে সেন্টেন্স মেক, আপনাদের যে কাজগুলো দেখিয়েছিলাম, লাইকের ব্যবহার ছিল, এইটাও একটু দেখিয়েছিলাম। এই যে ডু দিয়ে, আমি করি, এটা তো সবাই জানেন, আমি করি আই ডু, আমি করিতেছি, আমি করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, আই অ্যাম ডুইং, আই অ্যাম ডুইং। আমি করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে, আই হ্যাভ ডান, এটা দিয়ে দিব এখনই। আমি করেছিলাম, আই ডিড, কি হবে দেখেন, পাস্ট টেন্স, ডু মানে করা, তাহলে পাস্ট টেন্স কি হবে, আই ডিড। সাবজেক্ট কি পরিবর্তন করেছি, করিনি, আই কিন্তু আই এর জায়গায় ঠিকই রয়েছে। তারপর দেখেন আরো আছে, আমি করেছিলাম, আই হ্যাড ডান, আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং, আমি করব, আই উইল ডু, আমি করতে থাকবো, আই উইল বি ডুইং, তাহলে আমি কাজটি করতে থাকবো, কি হবে, আই উইল বি ডুইং দা ওয়ার্ক, আমি অঙ্কটি করতে থাকবো, আই উইল বি ডুইং দা সাম। দেখছেন, আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। এখানে নিয়ম ঠিক রেখে আপনি বিভিন্ন ভাবে এই বাক্যগুলোকে কিন্তু সাজাতে পারবেন। দেখেন এখানে যদি আমি একটা বাক্য লিখে ফেলি, যেমন লিখলাম ইউ ডোন্ট গো, কি লিখলাম দেখেন, অই ও ইউ, ইউ ডোন্ট, ডি ও এন, তারপর অ্যাপোস্ট্রফি টি, আচ্ছা এটা অ্যাপোস্ট্রফিটা কোথায় আসছে জানি, ইউ ডোন্ট,
আচ্ছা, ইউ ডু নট লিখলাম, ইউ ডু নট, তারপর লিখলাম গো, অর্থাৎ তুমি যেও না, তুমি যেও না, ইউ ডোন্ট গো। এই একটা মাত্র স্ট্রাকচার দিয়ে দেখেন আমরা কয়েকটা বাক্য করব। আপনারা একটু বলেন তো, ইউ ডোন্ট গো এর পরের বাক্যটা কি লেখা যায়? এর পরের বাক্যটা লেখা যায় ইউ ডোন্ট সিট, তুমি বসো না। হয়তো ওই জায়গাটা হয়তো ভিজা বা ওইটা নোংরা, তাই বলছে যে ইউ ডোন্ট সিট, তুমি বসো না। যদি বলা হয় তুমি ওখানে বসো না, কি হবে? ইউ ডোন্ট সিট দেয়ার। দেয়ার মানে কি? ওখানে। বাক্যকে কিভাবে বড় করতে হয় দেখেন, ইউ ডোন্ট সিট এখানে লিখে ফেলেন, ও আই ও ইউ, এই বাক্যটাই লেখেন, ইউ ডোন্ট গো, তুমি যেও না। কারণ কি? বিকজ, BECAUSE, বিকজ কি বলা যায়, ইট ইজ রেইনিং আউটসাইড, ইট ইজ রেইনিং আউটসাইড, RAINING, রেইনিং আউটসাইড, OUTSIDE, তুমি যেও না কারণ বাইরে বর্ষা হচ্ছে, বিকজ ইট ইজ রেইনিং আউটসাইড। তারপর আপনি কি লিখতে পারেন, ইউ ক্যান টেক এ আমব্রেলা, ইউ ক্যান টেক, TAKE, টেক অ্যান আমব্রেলা। দেখেন এইভাবে কিন্তু বাক্যগুলো আমাদেরকে বড় করতে হবে, সাজাতে হবে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এক্সপ্যান্ড, কনসেশন, এগুলো আমাদের শেখা লাগবে। তো ইউ ডোন্ট গো, তুমি যেও না। তুমি খেও না, ইউ ডোন্ট ইট। তুমি করো না, কি হবে? ইউ ডোন্ট ডু। তুমি বলো না, ইউ ডোন্ট সে। কি বললাম দেখেন, তুমি বলো না, তাহলে কি হবে? ইউ ডোন্ট সে। তুমি দিও না, ইউ ডোন্ট গিভ। তুমি নিও না, ইউ ডোন্ট টেক। তুমি কি নিও না? তুমি টাকা নিও না, ইউ ডোন্ট টেক মানি। তুমি নিও না, কি নিও না? আমব্রেলা নিও না, ইউ ডোন্ট টেক অ্যান আমব্রেলা। তুমি নিও না, কি নিও না? মোবাইল নিও না, তাহলে ইউ ডোন্ট টেক ইউর মোবাইল। দেখেছেন, একটি মাত্র স্ট্রাকচার। ইউ ডোন্ট কাম, তুমি এসো না। ইউ ডোন্ট থিঙ্ক, তুমি চিন্তা করো না। তুমি লিখো না, ইউ ডোন্ট রাইট। তুমি ঘুমিও না, ইউ ডোন্ট স্লিপ। তুমি জানো না, ইউ ডোন্ট নো। তুমি রান্না করো না, ইউ ডোন্ট কুক। এইবার এখানে সাবজেক্ট চেঞ্জ করে দেন, ইউ এর জায়গায় হি দিয়ে দেন। যেমন সে যায় না, হি ডোন্ট গো। সে আসে না, হি ডোন্ট কাম। সে খায় না, হি ডোন্ট ইট। দেখেছেন, এখানে আপনি সাবজেক্টও পরিবর্তন করতে পারবেন, অবজেক্টও পরিবর্তন করতে পারবেন, বা ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব। এখানে ডোন্ট দিয়ে একটা স্ট্রাকচার দেখালাম। তো এটা আমি আজকে এরকম কয়েকটা স্ট্রাকচার দিয়ে দিব। আমরা এখানে সবাই চাই যে স্যার আপনার ব্যাচে ভর্তি হয়েছি, দ্রুত যেন ইংরেজিতে কথা বলতে পারি। তো সেই লক্ষ্যটা নিয়েই কিন্তু আমরা সামনের দিকে আগাচ্ছি। তো আজকে আমি একটু জায়গায় চলে যাই, অলরেডি 38 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা একটু কথা বলবো। গত ক্লাসে প্রেজেন্টেশন দিতে বলেছিলাম কিসের উপরে যেন, ইওর ফেভারিট টিচার না কি ছিল? শারমিন, প্লিজ হেল্প মি, কোনটা, কোন বিষয়ের উপর দেওয়া ছিল? টিচার ওইটা তো কে? হ্যাঁ, কি ছিল? লোডশেডিং ছিল, হ্যাঁ। এই গ্রীষ্মের সময় প্রায়ই কিন্তু সারা বাংলাদেশে অলরেডি লোডশেডিং শুরু হয়েছে, আমার খুলনাতেও শুরু হয়েছে। তো লোডশেডিং নিয়ে আমরা কি কেউ একটু বলতে পারবো এইভাবে প্রথমে শুরু করতে হবে কিভাবে? হ্যাঁ, প্রথমে আপনি বলেন, শ্যামল বাবু। বলেন। ওকে। নমস্কার। ইয়েস। Hindi, which is the eastern part of Bangladesh. First of all, I would like to thank my honorable mentor, Mr. Roshan, for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is load shedding, dear audience. I am going to tell about recent load shedding. Nowadays, load shedding is normal matter of our country. First of all, need to know why load shedding occurs. When load shedding occurs, then the demand for electricity exceeds the available supply. Here's a breakdown of the common reasons. Number one, supply and demand imbalance. Number two, increased demand. Number three, unplanned population growth and urbanization. Unexpected breakdown or schedule maintained. Rail industry increased annual shutdown of power plant. Natural disaster and so on. How to overcome load shedding?
population increased being local in electricity use. Don't unplanned population and urbanization and so on. After that, please carry on, and you have to say your answer quickly because time is short, and you have to give a chance to say the other students who are joining, who are uh, presenting their class in this situation. Okay, so every person you can take only 2 or 3 minutes, 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনাদেরকে শেষ করতে হবে। তো আপনি যতটুকু বলেছেন খুব ভালো বলেছেন। এখানে টেন্সটা আরো একটু ভালোভাবে ধরতে হবে যে লোডশেডিং হয়। লোডশেডিং ব্যাপারে কথা বলতে গেলে প্রেজেন্ট টেন্সটা আমাদেরকে ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্সের যে টেন্স গুলো আছে এইগুলা দিয়ে দিয়ে কথা বলতে হবে। দেখেন আমি একটা কথা বলেছিলাম, আমরা সারাদিনে যত কথা বলি সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু 90 থেকে 95% কথাবার্তা বলে থাকি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করে। আমার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি প্রত্যেকটা ক্লাসে বারবার টেন্সের কথাটা বলে থাকি। কেন বলে থাকি? এই যে লোডশেডিং সম্পর্কে আপনারা কথা বলছেন, একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, তখন মনে করতে হবে যে বিদ্যুৎ বিভ্রাট, কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, কখন যায়? বর্তমানে যায়। আমি যদি বলি যে আপনি গতকাল আপনার স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে গিয়েছিলেন, প্লিজ গিভ আ প্রেজেন্টেশন অ্যাবাউট ইউর স্টাডি ট্যুর, তখন আপনাকে পাস্ট টেন্স ব্যবহার করে বলতে হবে। কেন বলতে হবে? ওই টাইমটা অতীত হয়ে গিয়েছে, গতকাল আপনি গিয়েছেন, ওইটা কিন্তু এখন আর প্রেজেন্ট টেন্সে নাই। ওইটা আপনাকে কি করতে হবে? গত পাস্ট টেন্স ব্যবহার করে, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু আই স্টাডি ট্যুর ফ্রম মাই কলেজ। কোথায় গিয়েছিলেন? আই ওয়েন্ট টু হযরত শাহজালাল মাজার এট সিলেট, ইন সিলেট। অর্থাৎ এখানে বিভিন্ন ভাবে কিন্তু আমাদেরকে এই কথাগুলো বলতে হবে, কথাগুলো বলার অভ্যাস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এখানে লোডশেডিং এর উপর এখন আয়েশা সিদ্দিকা, আপনি একটু বলতে পারবেন? আমাদের আমেরিকা থেকে একজন স্টুডেন্ট ক্লাস করছেন, আয়েশা সিদ্দিকা। আপনাদের ওখানে মনে হয় লোডশেডিং হয় না, হয়? আমাদের এখানে লোডশেডিং হয় না। দেখছেন, ওনারা লোডশেডিং কাকে বলে তা চেনেই না, অথচ বাংলাদেশে যখন আসবেন তখন ঠিকই ভালোভাবে বুঝতে পারবেন লোডশেডিং কত প্রকার, কাকে বলে, কি কি। ভার্সিটি 2 বছর মাত্র। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আপনি লোডশেডিং এর উপরে একটু কিছু বলেন। এখানে প্রথমে ঠিক এইভাবে শুরু করবেন যে আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ আয়েশা সিদ্দিকা, আই উড লাইক টু থ্যাঙ্কস টু মাই অনারেবল স্যার প্রসেনজিৎ স্যার নেম, তারপর এখানে ফর গিভিং মি সাচ এ চান্স টু সে, এইটা ব্যবহার করবেন আপনি প্রথমে, এই স্ট্রাকচারটুকু। অবশ্যই। হুম। Good. My name is Aisha. First, I would like to thank my honorable sir. প্রসেন স্যার, Name, নাম না বললেও হবে, বলেন বলেন বলেন, ভালো হচ্ছে। তারপর for giving me such chance to say a few words about the selected topic in front of you. থ্যাংক ইউ। দ্য Today's টপিক ইজ load অ্যাবাউট shedding. লোডশেডিং। থ্যাংক ইউ। তারপর বলুন। হুম। Um, Load shedding is a big problem in Bangladesh. During the summer, we had a lot of trouble. Even when sleeping at night, the current would not have uh, disturbed the study, and sometimes too much dark outside. তারপর শেষ করে দেন, বলতে হবে দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ পেশেন্স, হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক অ্যাগেইন, স্টে ওয়েল, দেন আল্লাহ হাফেজ। অথবা শেষে এইটুকু বলবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। ঠিক আছে? এইভাবে শেষটা খুব সুন্দর করে নামাবেন, দেখবেন আপনার এটা খুব ভালো হবে, খুব কিন্তু শ্রুতি মধুর হবে। তো দেখেন এই যে কয়েকটা বাক্য বলছেন না, এটা কিন্তু আপনি টেন্স ঠিক রেখে পার্টস অফ স্পিচ জেনে তারপরে কিন্তু আপনাকে বলতে হয়েছে। তো এইভাবে প্রতিদিন আমরা যদি কথা বলতে থাকি, আমরা গ্রামার শিখতে থাকি, আপনি কেন পারবেন না? আপনি অবশ্যই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে নিতে পারবেন, ভালোভাবে কভার করতে পারবেন। তো আগামী ক্লাসে কি দেওয়া যায়, আপনারা সবাই মিলে যেটা বলবেন আমি সেইটাই বলবো, সেটাই কিন্তু পড়া থাকবে। কিভাবে প্রেজেন্টেশনটা কোন বিষয়ের উপরে আগামী ক্লাসে দেওয়া যায়, সবাই মিলে এখানে বলেন। মিজানুর রহমান, নুরি, আপনি একটু বলেন, পার্টিসিপেট করেন,
শারমিন আক্তার বলেন যে স্যার এই বিষয়টা হলে আমরা এর উপরে ভালোভাবে কথা বলতে পারবো। কোন একটা টপিকস আপনারা একটু নির্ধারণ করে দিবেন। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্ট তো ওই যে একটু বললাম আজকে ওইটার উপরে পড়া দিচ্ছিলাম। রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাই ফেভারিট টিচার। এখন আপনারা একটা নিতে পারেন। হুম হুম। রিসেন্ট পলিটিক্স দিলে এটা আবার একটু পলিটিক্স এর ভিতরে চলে যায়, এটা আমি ভাবছিলাম দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলিটিক্স সম্পর্কে আমাদের মেয়েদের একটু ধারণা স্বাভাবিক কমই থাকে। এইটা নিলে কেমন হয়, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব। এটা আপনারা একটু দেখবেন। হ্যাঁ, আর আমি মনে করি কি ওই লিখে অনেকে ছবি পাঠায়, কিন্তু এটা আপনাদের জন্য অনেক কষ্টকর, লিখতে গেলে টাইম লাগে। আমরা এখানে প্রত্যেকেই কিন্তু বিজি থাকি খুব সংসারে, বিশেষ করে রোজার মাসে অনেক সময় পাওয়া যায় না। আপনারা কাজ করবেন, ওইটা পড়বেন বা একটু মনে মনে ভাববেন হাউ টু লার্ন ইংলিশ, বা সরি দা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এইটা একটু ভেবে আপনি মোবাইলে রেকর্ড করবেন আপনার কথাগুলো, এইবার ওইটা আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। কি কি ভুল ত্রুটি হচ্ছে অনেকেই দিয়েছেন, আমি দেখার সময় পাইনি, কিন্তু আজকে থেকে দিবেন, আমি দেখবো। এটা 2 থেকে 3 মিনিট কথা বলবেন যে ইংরেজি শেখার গুরুত্বটা কি, এখানে কেন আমরা ইংরেজি শিখতে এসেছি, এই যে এত টাকা খরচ করে কেন ইংরেজি শিখবো, আমাদের ভবিষ্যৎ। আমাদের তো প্রত্যেকের একটা গোল থাকে, ডেস্টিনেশন থাকে। তো হোয়াট ইজ আওয়ার গোল, হোয়াট ইজ আওয়ার ডেস্টিনেশন, কেন আমরা ইংরেজি শিখবো। তো আগামী ক্লাসে এটা পড়া থাকবে, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। সবাই একটু লিখে নেন, আমি এখানে একটু লিখে দিচ্ছি। দা TAC, দা ইম্পর্টেন্স, IMPORTANCE, the importance of learning English, LEARNING, learning English, এটা কিন্তু আমরা আগামী ক্লাসে এইটার উপরে কথা বলবো, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিখার গুরুত্ব। অনেকেই দেখবেন ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়াই। কেন পড়াই, তারা যেন ইংরেজিতে ছোটবেলায় খুব ভালোভাবে পাকাপোক্ত ভাবে গড়ে উঠতে পারে। তো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এইটার উপরে কিন্তু আমরা আগামী ক্লাসে কথা বলবো। আচ্ছা, তো তারপরে প্রেজেন্টেশনটা কে যেন দিয়েছিলেন, কেবল আয়েশা সিদ্দিকা। আচ্ছা, এরপরে কে বলবেন, হাসনা খাতুন বা মিতা আফরোজ, দুইজনের কেউ পারবেন, ফ্রি আছেন, বলতে পারবেন একটু? ভাই আমি আজকে কোনো প্রিপারেশন নেইনি, থ্যাংক ইউ, থ্যাংক তারপরেও ইউ, আপনি একটু থাকেন। ইসলাম বলছি। আচ্ছা বলেন, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, বলেন। পরে ওই টুক হ্যাঁ, ওইটা আমি দেখাচ্ছি, এই যে হ্যাঁ, ওইটা অবশ্যই বলেন, এই যে হ্যাঁ। Good afternoon, everyone. How are you? This is Mita Afroz. First, I would like to thank my honorable moderator, Prosenjit sir, for giving me such chance for say a few orders about the selected topic in the front of you. Okay. Today's topic is load shedding. I am a Bangladeshi. Uh, uh, sorry, I live in Bangladesh. Most of the time, I suffer load shedding because Bangladesh is a small country. My office hour 9 a.m. to 5 p.m. But most of the time, we lost load shedding. It hamper our daily work and office work. আহ, এটা আমাদের অনেক ক্ষতি করে। এটা ইংলিশ কি হবে ভাইয়া? ইট হ্যাম্পারস আস মেনি, বা ইট হ্যাম্পারস আস এ লট। হ্যাম্পার মানে ক্ষতি করা, হ্যাম্পার আস লট আস। হ্যাঁ, লট, ঠিক আছে। Most of the time, our official document printed by printer machine. But load shedding, it's hamper our daily অ্যাক্টিভিটিস, daily office ডেইলি অ্যাক্টিভিটিস, office work, daily activities. আর পাচ্ছি না ভাইয়া। আর পাচ্ছেন, আচ্ছা তাহলে এখানে শেষ করতে হবে, বলতে হবে যে দ্যাটস অল অ্যাবাউট মাই, দ্যাটস অল ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ এভরিবডি, সি ইউ ইন দ্য নেক্সট, বা এই লাইনটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। হ্যাঁ, এই বাক্যটা মুখস্থ করে রাখবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখছেন কত সহজে কিন্তু আপনি বাক্যটা বলে ফেলছেন। তো এইরকম করে যদি আমরা মুখস্থ করে রাখি, দেখবেন আপনি পারবেন, অবশ্যই পারবেন। কথা বলা প্র্যাকটিস করলে দেখবেন। মানে কাজের জন্য হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ, কাজ 23 থাকবে, তারিখের ভিতরে সব রিপোর্ট সব কমপ্লিট করতে হবে। তো মানে খুবই বিজির ভিতরে। অনেক কাজ, অনেক কাজ, হ্যাঁ। তো এই কাজগুলো দেখেন, এখানেও আমি আপনাদের জন্য এই শীটটা আজকে দিব, যে ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস, এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। ইংলিশ কনভারসেশন
প্র্যাকটিস। এটা দেখেন মোবাইল ফোনের উপর একটা কনভারসেশন। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের এক অন্যতম বিস্ময়কর আবিষ্কার মোবাইল ফোন। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডিমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এটা একটা ব্যাপক প্রভাব ফেলেছে। বাট ইট ক্যান বি মিস ইউজড বাই সামন। এটা কিন্তু যে কোনো মানুষের দ্বারা মিস ইউজড মানে কি, খারাপ দিকে ব্যবহৃত হতে পারে। নাও বর্তমানে রাইট আ ডায়লগ, এখন একটা ডায়লগ লেখো বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড রাহেল অথবা রাহেলা, ছেলে হলে রাহেল, মেয়ে হলে রাহেলা, অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। অর্থাৎ মোবাইল ফোন ব্যবহারের কি কি মেরিটস, সুবিধা রয়েছে, আর মোবাইল ফোন ব্যবহারের কি কি অসুবিধা রয়েছে। সবাই একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, এই মোবাইল ফোনের কারণে আমি মনে করি উপকার থেকে অপকারটা বেশি হচ্ছে বর্তমানে। বিশেষ করে উঠতি বয়সীর যেসব ছেলে মেয়েরা রয়েছেন, বিশেষ করে যারা ক্যাসিনোতে জড়িয়ে গেছেন, বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে মানে বিনোদনের জগতে জড়িয়ে গেছেন, এখানে অনেকেই যারা চাকরি করেন তারা তো মোবাইল ধরারই টাইম পান না, কিন্তু অনেকে রয়েছে অলস বসে থাকে, তারা ফেসবুক, তারা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের সারা দিন পড়ে থাকে। এটা কিন্তু খুবই ক্ষতিকর। তো প্রত্যেকটা জিনিসের ইংরেজিতে একটা কথা আছে, এভরিথিং হ্যাজ সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস। প্রত্যেকটা বিষয়ের একটা সুবিধা এবং অসুবিধা থাকে। তো মোবাইল ফোনটাকে যখন একটা ছুরি বা চাকু তৈরি হলো, তখন কিন্তু বিজ্ঞান এটা ভাবলো না যে এইটা দিয়ে ডাকাত একজনকে খুন করে তার কাছ থেকে টাকা নিয়ে যাবে। এটা চিন্তা করেছিল কিভাবে রুগীর জীবন বাঁচাবে ডাক্তারে। একজন রুগীকে সিজার করা হয়, অপারেশন করা হয়, তার সার্জারি করা হয় একটা ধারালো অস্ত্রের মাধ্যমে। আবার ওই ধারালো অস্ত্র কি করে, যারা ক্রাইম, তারা কিন্তু ওইটা ব্যবহার করে বিভিন্ন অপকর্ম সংগঠিত করে। এখানে কি ওই ধারালো অস্ত্রটির কোনো দোষ আছে? নেই। মোবাইল ফোন যিনি আবিষ্কার করেছেন বা মোবাইল ফোন, এইটার কোনো দোষ নেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেরা এই বিষয়টাকে খারাপ দিকে ব্যবহার করি, আবার কেউ ভালো দিকে ব্যবহার করি। টাকারও কিন্তু ইউজ এবং অ্যাবিউজ রয়েছে। মানুষের যখন অতিরিক্ত টাকা হয়ে যায়, অনেকে খারাপ হয়ে যায়, আবার অনেকে সেই টাকা দিয়ে ভালো পথে ব্যয় করে। তো এখানে দেখেন আমরা এখন একটু ডায়লগ করব। হাই, আনিস বলছে। এখানে আনিস এবং রাহেল। স্যার আমি প্রেজেন্টেশন দেব। অবশ্যই সুন্দর, আপনার অনেক, আমি খুশি হয়েছি খুব। বলেন তাহলে এটার মেরিটস এন্ড ডিমেরিটসটা কি কি হতে পারে, বা আপনি এই যে ডায়লগটা দিতে বলতেছে আপনি মন থেকে বলুন, এখানে আপনি কি কি বলতে চাচ্ছেন, সবাই শুনবেন। শারমিন। স্যার হ্যাঁ। স্যার ওইটা না তো লোডশেডিং এর উপর ও, লোডশেডিং, আচ্ছা আচ্ছা, তা দেন দেন, লোডশেডিং এর উপরটা বলেন। হ্যাঁ থ্যাংক ইউ, ওটা বললেও হচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ থ্যাংক ইউ, বলেন। Good evening to all. I hope you are all. I hope you are fine. I am also fine. Thanks for giving me a chance. Today's topic is load shedding. I am going to talk about load shedding. Nowadays, load shedding is one of the biggest problem in our country. Most of the time, there is no electricity in our house. Due to load shedding, common people can't sleep in summer, can't study. Big business organization face huge losses. One of the main reason of load shedding is low electricity production. The production of electricity is not enough according to the demand of common people. Moreover, common people misuse of electricity. To solve the problem of load shedding, the misuse of electricity must be eliminated, and the production of electricity will be increased. এখানে That's also উইল বি ইনক্রিজ না বলে এটা বলতে হবে শুড বি ইনক্রিজড, মানে বাড়ানো উচিত। প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি শুড বি ইনক্রিজড। তারপর বলেন। দেখেন
বলতে চাচ্ছিলাম ওই মানে বাড়াতে হবে ওইটা আর কি, মানে ফিউচার প্যাসিভটা করতে চাচ্ছিলাম, এইগুলো যাদের ওইটা হাতে হবে। যাদের হাতে সময় আছে এইগুলো একটু লিখে রাখবেন, যেমন আগামী কালকের পড়াটা আজকে বা কালকে একটু লিখবেন। লিখে রাখলে আমি যখন প্রেজেন্টেশন দিতে বলবো ওইটা দেখে দেখে বলবেন। আর যেখানে যেখানে ভুল হয়েছে আমি এখান থেকে বলে দিব, আপনি ওখানে রেড পেন দিয়ে কেটে কেটে তাহলে ঠিক আমি করে নেবেন। লিখে রাখছিলাম আর কি, তো একটু তৈরি করে রাখছিলাম, এখন বাংলাটা আমি দেখে দেখে বলতেছি। বুঝতে পারছি যে আপনি লিখে রেখেছেন, এইভাবে লিখে রাখবেন। এই যে বাক্যগুলো না আমি বলে দিব, যেটা ভুল হয় ওটা কারেকশন করে দিব, এটা আপনারা আবার একটু ওখানে লাল কালি দিয়ে লাল কলম দিয়ে কারেকশন করবেন। দেখবেন এখানে বলতে হবে ঠিক আছে। দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি শুড বি ইনক্রিজড, বাড়ানো উচিত। দেখেন কাদের দ্বারা বাড়ানো উচিত, নিশ্চয়ই সরকারের মাধ্যমে, কিন্তু এখানে তাদের নামটা উল্লেখ নেই। এই ধরনের বাক্যগুলো প্যাসিভ মুডে করতে হয়। হুম। তারপর বলেন, আপনার খুব ভালো হচ্ছে, তারপর আরেকটু কয়েকটা লাইন বলেন। তা তো শেষ তো। আচ্ছা শেষ। That's all থ্যাংক for ইউ, today. দ্যাটস See অল you ফর in the টুডে, next সি ইউ ইন one. দ্য নেক্সট। হ্যাঁ, সালাম ওকে। আলাইকুম। ওকে। তো দেখেন এই যে খুব ভালো বলেছেন। এইভাবে কিন্তু কথা বলাটা, আমি একটা বিষয় চাচ্ছি আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে কথা বলা শুরু করেন। একবার দেখেন সাইকেল যদি চলা শুরু করে, সাইকেল যখন চলা শুরু করে দেখবেন ওইটা আর পড়ে না। কিন্তু সাইকেল দাঁড়িয়ে রাখলে পড়ে যায়, কেন জানেন? এখানে ফিজিক্সের একটা মস্ত বড় থিওরি কাজ করে। সেটা হচ্ছে কোনো মানুষের যতক্ষণ কোনো যানবাহনের যতক্ষণ গতি থাকে তখন কিন্তু সে পড়ে যায় না, কিন্তু গতিহারা হয়ে গেলে পড়ে যায়। বলা হয় যে স্পিড ইজ লাইফ, গতি জীবন, এন্ড স্লোনেস ইজ ডেথ, এবং ধীর স্থিতাই হচ্ছে আমাদের মৃত্যু। তো আপনারা কথা বলা শেখেন। আগে একটু কথা বলেন, ভুল হতে পারে। আমি কিন্তু এখন হাজার হাজার শত শত মানুষের সামনে ডিরেক্ট কথা বলতে পারি, কেন জানেন? বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে যেতে হয়। ওই যে মাঝে একটা ঢাকায় গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, প্রায় 2-3 হাজার ছেলে মেয়ে ছিল। সিজুইয়ে কিন্ডার গার্ডেন স্কুল, মানে স্কুল অ্যান্ড হাই স্কুল, কলেজ পর্যন্ত আছে ওখানে। তো ওখানে কিন্তু ইংলিশ অলিম্পিয়াডে আমি আর সোহাগ স্যার গিয়েছিলাম। তো মানুষের সামনে প্রথমে কথা বলতে পারতাম না। কথা বলতে উঠতে গেলেই কিন্তু আমার লেগ অর্থাৎ আমার পা কাঁপতো, আমার গায়ে ঘাম আসতো, আমার কথার জড়তা এসে যেত। কিন্তু কথা বলতে বলতে এখন দেখছি কি, এখন কিন্তু আমার ওই অভ্যাসটা দূর হয়ে গিয়েছে। তো আপনি এখানে আপনি যাই করেন না কেন, গ্রামার খুব ভালো পারেন, অনেকেই আছেন এখানে আমার থেকেও খুব ভালো গ্রামার পারেন, কিন্তু কথা বলার প্র্যাকটিস করেন, তবেই কিন্তু আপনার শোনায় সোহাগা হবে। প্রচুর পরিমাণে কথা বলার, আপনি ইংরেজি পারেন কি পারেন না এইটার কিন্তু একটা বড় প্রমাণ দিতে হয় কথা বলে। আপনাকে ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। ওই যে বলেছিলাম না, সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। এখানে আমাদের একটা বড় ব্যারিয়ার কোথায় জানেন তো সবাই? সেটা হচ্ছে বাড়িতে, বাসায়, রাস্তায়, দোকানে কোথাও ইংরেজি বলার মতো লোক পাওয়া যায় না। কার সাথে বলবো? আর আমি যদি ইংরেজি বলি, রিক্সাওয়ালার সাথে যদি বলি, দোকানদারের সাথে বলি, সবাই মাইন্ড করবে, মনে করবে কি যে দেখো দুই কলম ইংরেজি শিখেই সবার সামনে ইংরেজি বলে বেড়াচ্ছে। কিন্তু এটা নিজের সঙ্গে নিজে প্র্যাকটিস করতে হবে। যেখানে গেলে ইংরেজি শেখা যায়, ইংলিশের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এনভায়রনমেন্ট তৈরি করলেই কিন্তু এই জায়গাটা আমরা কভার করতে পারবো। আমি কিন্তু অনেককেই ফোন দিয়ে মাঝে মাঝে যখনই সময় পাই ইংলিশে একটু কথা বলার চেষ্টা করি। তো আপনারা একটু এই চেষ্টাটা করতে হবে। দেখেন প্রেজেন্টেশনটা দিয়েছেন, এখন এই ডায়লগটাও একটু শেষ করি। আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? রাহেল বলছে, আম ফাইন। এই আই এম ফাইনটাকে কি বলবো? জাস্ট আম ফাইন। এন্ড হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কি সংবাদ? আনিস বলছে, আম ফাইন টু। আম ফাইন টু, আমিও ভালো আছি। ইউ নো আই হ্যাভ বট এ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে? তুমি কি জানো গতকাল আমি একটা মোবাইল ফোন কিনেছিলাম? হেয়ার ইজ ইট, এই দেখো এখানে সেই মোবাইলটা। রাহেল বলছে, নাইস, ভেরি নাইস, ভালো, খুব ভালো। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? মোবাইল ফোন সম্পর্কে তুমি কি চিন্তা করো? এইবার আনিস বলছে, দেখেন লম্বা একটা কথা, নাও এ ডেজ, বর্তমানে মোবাইল ফোন ইজ আ এসেনশিয়াল। এটা একজন একটু পড়েন, আমি পড়বো না। এটা পড়ে একটু বাংলাটা করতে হবে, কে পারবেন? হুম? তোফাজ্জল অভি পারবেন? কেউ যদি না পারেন তাহলে এখানে আমাদের শারমিন পড়বে, অথবা আর কাকে দিব, নুরি আপনি পড়েন, আপনি একটু চেষ্টা করেন ইংরেজি দেখে, একটু বাংলাটা চেষ্টা করেন, না পারলে আমি তো আছি, আমি সাহায্য করব। নাও এ ডেজ, বর্তমানে, মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস। দেখেন ইংরেজি থেকে বাংলা করা শিখতে হবে, বাংলা থেকে ইংরেজি করা শিখতে হবে। কথাটা বুঝতে পারছেন? তাই হ্যাঁ, ইংরেজি পারেন না, আমি চেষ্টা করব, আমি সাহায্য করব, আপনি বলেন। আপনি করছি, বাংলায় সমস্যা। বাংলায় সমস্যা, আচ্ছা। তবে দেখেন কখনো নিজেকে কিন্তু লুকানো যাবে না, বুঝছেন? এখানে আমরা সবাই ফ্রেন্ড, এখানে আমাদের হাজার হাজার দুর্বলতা থাকুক, তারপরও এটা সবার সামনে বলতে হবে। এই যে আপনি বলেছেন স্যার আমি এটা পারি না, আমি এটা হেল্প করছি, দেখেন ভালোভাবে শেখেন। নাও এ ডেজ
বর্তমানে একটা বড় বাক্যকে আমার মতো এইভাবে ছোট ছোট ভেঙে ভেঙে বলার চেষ্টা করবেন, দেখবেন খুব সহজে পেরে যাচ্ছেন। আজকে থেকে এটা করবেন। অনেকের বাড়িতে ইংরেজি বই আছে না, পেপার পত্রিকা যাই থাকুক না কেন, আমার মতো এইভাবে একটা বড় বাক্যকে ভেঙে ছোট করে বাংলা করার চেষ্টা করবেন, দেখবেন অনেক সহজ লাগবে। কি বললাম? নাও এডেজ, আমি কি একটু চেষ্টা করব? অবশ্যই, হ্যাঁ আপনি একটু পড়েন। Nowadays, mobile phone is a very essential device. Nowadays, বর্তমানে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় ডিভাইস। তো কি ডিভাইস? তো যন্ত্র, ডিভাইস, যন্ত্র বলবেন। যন্ত্র। বর্তমানে মোবাইল ফোন একটা খুব প্রয়োজনীয় যন্ত্র। It has added a new dimension to our way of life and to the communication system. It has added a new dimension. এটা একটা ইহা নতুন একটি মাত্রা যোগ নতুন করেছে। আবিষ্কার, হ্যাঁ, আবিষ্কার বা মাত্রা, নতুন করেছে। মাত্রা মাত্রা হ্যাঁ, যোগ করেছে। হুম, এটা হুম, জীবনের নতুন একটা পথ এন্ড টু দা কমিউনিকেশন এবং যোগাযোগের সিস্টেম। সিস্টেম। একটা এটা পুরোটা মিলিত করলে কি হবে? মিলিত বললে এইভাবে আপনি দাঁড়ায়। ভেঙে হ্যাঁ অবশ্যই, ইট হ্যাজ অ্যাডেড এ নিউ ডিমেনশন, এটা একটা নতুন মাত্রা যোগ করেছে আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগের ক্ষেত্রে। দেখছেন? ওকে। হ্যাঁ, উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট। আমরা উই এটার ক্যান দ্বারা কমিউনিকেট, উই ক্যান আমরা কমিউনিকেট, আমরা যোগাযোগ যোগাযোগ করতে করতে পারি পারি। উইথ দ্য হোল ওয়ার্ল্ড, হুম, সারা বিশ্বের সাথে, ইন হুম, দ্য শর্টেস্ট, খুব সংক্ষেপে, হুম, পসিবল টাইম থ্রু ইট। হুম। পসিবল মানে সম্ভব, সম- সম- পসিবল টাইম অর্থ এখানে কি বোঝাচ্ছে ভাইয়া? সম্ভাব্য সময় এটার মাধ্যমে, মানে অল্প সময়, এখানে পসিবল এটার টাইম মানে মাধ্যমে। অল্প সময়। তাহলে আমরা এই মোবাইল ফোনের মাধ্যমে সারা বিশ্বে খুব স্বল্প সময়ের মাধ্যমে যোগাযোগ করতে পারছি। দেখছেন? তাহলে এই বাক্যগুলো কিন্তু আপনি আগে এইভাবে পারতেন না, কিন্তু আমি একটা সিস্টেম শিখিয়ে দিলাম কি, যে ছোট ছোট করে বলবেন। তাহলে দেখেন আপনি নিজেই পেরে গেছেন। উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের সাথে, মানে কি বিশ্বের মানুষের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট, খুব স্বল্প সময়ের ভিতরে এটার দ্বারা। এটা মানে কি, ইট মানে এখানে মোবাইল ফোন। পুরো বাক্য কি দাঁড়ালো? মোবাইল ফোনের মাধ্যমে আমরা সমগ্র বিশ্বের মানুষের সঙ্গে অল্প সময়ের ভিতরে যোগাযোগ করতে পারি। তারপর বলেন ওকে। ইউজিং আ মোবাইল ফোন, একটা মোবাইল ফোনের ব্যবহার করিয়া। টেক হুম, ফটোগ্রাফ, ভিডিও এন্ড এনজয় মিউজিক। হুম, ইউজিং আমরা ব্যবহার করে, মোবাইল ফোন ব্যবহার করে, উই ক্যান আমরা পারি, টেক ফটো, গ্রাফ, ফটোগ্রাফ মানে ছবি নিতে, পারি, ভিডিও এন্ড এনজয় মিউজিক, এবং আমরা মিউজিকটা এটা এনজয় করতে পারি, এনজয় করতে এনজয় পারি। করতে পারি। তার মানে কি দাঁড়ালো? ইউজিং আ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন ব্যবহার করিয়া। দেখেন বাই প্লাস জিরান্ডি, অর্থাৎ কোনো ভার্বের পর আইএনজি দিলে জিরান্ড হয়, এটা দেখাবো। ইউজিং আ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন ব্যবহার করিয়া, উই ক্যান টেক আমরা নিতে পারি বা আমরা তুলতে পারি। এখানে টেক মানে কিন্তু তোলা। কি কি তুলবো? ফটোগ্রাফ, অর্থাৎ ছবি তুলতে পারি। কি করতে পারি? ভিডিও দেখতে পারি। এন্ড এনজয় মিউজিক, এবং গান শুনতে পারি, গান উপভোগ, মিউজিক মানে সঙ্গীত, উপভোগ করতে পারি। দেখেন এখানে কিছুটা ডিরেক্ট আক্ষরিক অনুবাদ করলে হবে না। এনজয় মিউজিক, তাহলে কি এইভাবে বলবো আমরা সঙ্গীত উপভোগ করি বা করতে পারি? নো, আমরা বলবো আমরা গান শুনতে পারি। মিউজিক মানে এখানে সঙ্গীত না, এখানে গান। অর্থাৎ এই সাহিত্যটা, এই ভাবটা একটু বুঝতে হবে কোন ভাবে কি কি বলতে চাচ্ছে। তাহলে কি শ্রুতি হলো? মধুর করতে হবে। হ্যাঁ, শ্রুতি মধুর করতে হবে। কেন করতে হবে? এটা কিন্তু অঙ্ক না যে যা করা আছে তাই বলতে হবে। এখানে আপনি সাহিত্য, ইংলিশ কিন্তু একটা লিটারেচার, এটা গ্রামারের সমন্বয় এবং কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে একটা ভাষা। আর ভাষা কখন সবসময় কিন্তু সাহিত্য বিষয়ক হয়। অনেকে বলেন আমি বাংলা ভাষা সাহিত্যে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করতেছি, আমি ইংরেজি ভাষা সাহিত্যে চট্টগ্রাম ভার্সিটিতে ইংলিশে পড়তেছি। তার মানে কি, আপনি এখানে সাহিত্য দিয়ে যত ভালোভাবে দেখবেন, ওই যে বলেছিলাম তো, অনেক অনুষ্ঠান সঞ্চালক কথা বললে, অনেকেই আছে বাংলার টিচার, কথা বললেই শুধু শুনতে ইচ্ছা করে। আমাদের গ্রামে আমার এক কাকা রয়েছে, বাংলাতে ডক্টরেট করেছে। তো তাদের কথা বলার বাচন ভঙ্গি অনেক ভালো। এখানেও আপনাকে কোন ভাবে বললে ভালো শোনা যায়, সেই ভাবটা আপনাকে বুঝতে হবে। এটা নিজে নিজে তৈরি করতে হবে। ইউজিং আ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন ব্যবহার করে, উই ক্যান টেক আমরা তুলতে পারি বা নিতে পারি, ফটোগ্রাফ ছবি, ভিডিও এন্ড এনজয় মিউজিক। তাহলে মোবাইল ফোন ব্যবহার করে আমরা ছবি তুলতে পারি, আমরা ভিডিও দেখতে পারি, এবং আমরা গান শুনতে পারি, আমরা সঙ্গীত উপভোগ করতে পারি। দেখছেন? তাহলে এটা কি কঠিন বলেন? এই যে ভেঙে ভেঙে যে সিস্টেমটা দেখাই দিচ্ছি, এটা কঠিন না। এর থেকেও বড় বড় বাক্য দেখাবো কিভাবে আপনারা। এখানে কে জানি কেবল বলছেন, নুরি আমাদের নতুন একজন স্টুডেন্ট, উনি বলেছে স্যার আমি ইংলিশ থেকে বাংলা পারি না। কিন্তু দেখেন আপনাকে পারতে হবে, আমি তো সহজ সিস্টেম দেখিয়ে দিচ্ছি। টিচারকে বলা হয় ফ্যাসিলিটেটর,
অর্থাৎ উনি ফ্যাসিলিটি দেয়, সহজ করে দেয়। তো এই যে সহজ করে দিচ্ছে, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। আগামী ক্লাসে আরো একটু দেখিয়ে দিব, আরো কিছু কঠিন নিয়ম স্যার, দেখাবো। হ্যাঁ। এখানে যেটা বলতে চাইছিলাম হুম হুম যে ইউজিং আ মোবাইল ফোন উই ক্যান, হ্যাঁ, টেক ফটোগ্রাফ ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। এনজয় মানে তো স্যার উপভোগ করা। হুম। তাহলে আমরা কি গান উপভোগ করতে পারি বা এটা কি হবে স্যার, আরেকবার যদি একটু। হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো মন দিয়ে শোনেনি। দেখেন আমি আবারও বলছি আপনার জন্য। এখানে আমি বললাম কি, শেষের লাইনটা দেখেন, উই ক্যান টেক ফটোগ্রাফস ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। আচ্ছা, এখানে যদি আমরা বাংলাটা এইভাবে বলি, ইউজিং আ মোবাইল, আমি একটু মার্ক করি এই লাইনটা, এই যে জায়গাটা, যেমন আমি যদি এখানে বাংলাটা এইভাবে সাজাই, দেখেন ইউজিং আ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন ব্যবহার করিয়া বা করে, সাধু ভাষায় চলিত ভাষায় একটা মোবাইল ফোন ব্যবহার করে, উই ক্যান টেক, আমরা নিতে পারি বা আমরা তুলতে পারি। এখানে টেক মানে নেওয়া বা তোলা, অর্থাৎ ছবি তোলা। আমরা বলি না, আমাকে একটা ছবি তুলে দাও, ফটো তুলে দাও, বলি না? এখানে মানে নেক টেক মানে নেওয়া বা তোলা, অর্থাৎ আমরা ছবি তুলতে পারি, ছবি নিতে পারি, ভিডিও দেখতে পারি। এখানে কি আবার লেখা আছে যে উই ক্যান ওয়াচ ভিডিও? দেখেন এই যে কমা দেওয়ার পরে এখানে ডিরেক্ট ভিডিও লিখে দিছে। তার মানে কি আপনাকে এখানে বুঝে নিতে হবে, এই যে উই ক্যান টেক ফটোগ্রাফ, আবারও কিন্তু এখানে লেখা রয়েছে উই ক্যান টেক ভিডিও। দেখবেন ইংরেজিতে কিছু কিছু বিষয় কিন্তু ইনডিরেক্ট লেখা থাকে, সেই জায়গাটা কেমন, আমি আজকে সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। যেমন এটা যদি আপনাদেরকে আমি কখনো বলি, ডু ইট, ডু ইট, ভালোভাবে দেখেন, দেখতে পাচ্ছেন সবাই, এটা করো, ডু ইট। দেখেন আমি একটু এটা বড় করে দেখাই, খুব ভালো একটা বিষয়, মন দিয়ে এই বিষয়গুলো দেখবেন, কাউকে শিখাতেও পারবেন পরবর্তীতে। কি লিখলাম? ডু ইট, এটা করো। আচ্ছা, এটা কাকে বলছি? আমার সামনে কোনো একজন ব্যক্তি অথবা আপনি বা যে কোনো একজন রহিম করিম উপবিষ্ট বসে আছে, তাকে আমি বলতেছি এটা করো। বা ডু দা সাম, আমি ডু ইট না লিখে এখানে আমি লিখলাম ডু, THE, ডু দা সাম, SUM। দেখেন, হ্যার ইউ ক্যান সি, খুব ভালোভাবে নিবেন এই বিষয়টা। কি লিখলাম? ডু দা সাম। আচ্ছা, এখানে মনে হচ্ছে কি সাবজেক্ট আমার চোখের সামনে বসে আছে, এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো কিন্তু সাবজেক্টের নাম বা সাবজেক্ট লেখা হয় না, সাবজেক্ট কি করা হয় না। এখানে কিন্তু আমি এভাবেই বলছি, ইউ ডু দা সাম। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, সরি আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য। তো আমি তোমাকে বা আপনাকে বলছি, ইউ ডু দা সাম, আপনি আমার চোখের সামনেই বসে আছেন। একটা বিষয় বুঝাতে গেলে অনেক ব্যাখ্যা দিয়ে তারপরে বুঝাই, পরবর্তীতে কিন্তু আপনারা যদি বলেন মানে অন্য মনস্ক থাকেন, অন্য জগতে থাকেন, বুঝতে পারবেন না, কিন্তু পরে খুব ঝামেলায় পড়ে যেতে হবে। তো দেখেন এখানে বুঝাচ্ছি কি, ডু দা সাম, অঙ্কটি করো। এখানে ইউ থাকে কিন্তু ইউটা আর লেখা লাগে না, এটা আমরা উজ্জ রাখি, এটা আমরা কিন্তু উজ্জ রাখি, ইউ ডু দা সাম, এটা না বলে বলি ডু দা সাম। তো ইংরেজিতে এই যে জায়গাটা আমি বুঝাচ্ছি না, ইউজিং এ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন ব্যবহার করে উই ক্যান টেক ফটো, উই ক্যান ওয়াচ ভিডিও অ্যান্ড উই ক্যান এনজয় মিউজিক। এই বারবার উই ক্যান ব্যবহার না করে, বারবার উই ক্যান ব্যবহার না করে, আমরা একবার কিন্তু ব্যবহার করেছি উই ক্যান। কি ব্যবহার করেছি? একবার ব্যবহার করেছি উই ক্যান, বাদ বাকিগুলো আমরা কমন নিয়েছি। কি করলাম? কমন। উই ক্যান টেক ফটোগ্রাফ ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক, আমরা ছবি তুলতে পারি, ভিডিও দেখতে পারি এবং সঙ্গীত শুনতে পারি। এখানে এনজয় দিলে হয়ে হয়ে যায় কি, যে আমরা উপভোগ করতে পারি, আমরা গান উপভোগ করতে পারি, মিউজিক মানে সঙ্গীত। তো এই যা লেখা আছে, এই আক্ষরিক অনুবাদ যদি করে দেয়, তাহলে কিন্তু একটু শ্রুতি কটু হয়, খারাপ শোনা যায়। আমরা সঙ্গীত উপভোগ করতে পারি, ওইটা না বলে আমি বললাম আমরা গান শুনতে পারি বা আমরা মিউজিক শুনতে পারি। মিউজিক বলা যাবে না, আমরা গান শুনতে পারি বা শুনতে পাই। এনজয় অর্থ উপভোগ করা, এখানে কিন্তু লিচেন অর্থাৎ শোনা, এই বাংলাটা ব্যবহার করতে হবে, যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা ছবি তুলতে পারি, ভিডিও দেখতে পারি এবং গান শুনতে পারি। এখানে কি আবার লেখা আছে উই ক্যান ওয়াচ ভিডিও, এখানে কি আবার লিখেছে উই ক্যান এনজয়। অর্থাৎ কখনো কখনো আপনাকে আক্ষরিক অনুবাদ ছেড়ে দিয়ে ভাবানুবাদ করতে হবে। আমার কথাটা কি সবাই বুঝতে পারতেছেন? স্যার বুঝতে পেরেছি। এই ক্লাসগুলো করার সময় একটু অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না, অন্য কোনো দিকে তাকাবেন না, জাস্ট স্ক্রিনের উপর চোখ রাখবেন। এইভাবে ভেঙে ভেঙে কিন্তু আসলে আমি বুঝাই দিব প্রত্যেকটা বিষয়। যেমন দেখেন, ওই যে প্রভার্ব আছে না ইংরেজি বাক্যে, প্রবাদ বাক্য, এখানে একটা প্রবাদ রয়েছে কি জানেন? নিরো ফিডিলস হোয়েন দা রোম বার্নস। যদি কোনো গ্রামার বই থাকে, প্রভার্বের চ্যাপ্টারে দেখবেন এই প্রবাদ বাক্যটা রয়েছে, নিরো ফিডিলস হোয়েন দা রোম বার্নস। এইটা যদি আমি আক্ষরিক অনুবাদ, যা লেখা আছে তাই আমি অনুবাদ করি, এটার অর্থ কি দাঁড়ায় জানেন? নিরো বাঁশি বাজায় যখন রোম নগরী পড়ে।
অর্থাৎ নিরো নামে একটা লোক, একটা ছেলে ছিল। সে কিন্তু ওই রোম নগরী, অর্থাৎ যে একটা নদীর তীরে, এই নদীর পাশে বসে কিন্তু বাঁশি বাজাচ্ছিল। তো মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে চাঁদনি রাতে, পূর্ণিমার চাঁদনি রাত। তখন কিন্তু হঠাৎ করে রোম নগরীতে আগুন ধরে গেল। তো নিরো ছিল একজন শৌখিন ছেলে। ও কিন্তু এই আগুন নিভাতে গেল না। ও নদীর তীরে বসে ওই পূর্ণিমার চন্দ্র আলোকিত রজনীর সৌন্দর্য উপভোগ করছে, বাঁশি বাজিয়েই যাচ্ছে। রোম পুড়ে যাচ্ছে, এদিকে ওর কোনো কিছু যায় আসে না। তাই কি বলা হচ্ছে, তখন একজন দূর থেকে একজন লেখক দেখলো এই দৃশ্যটা। প্রত্যেকটা প্রবাদ বাক্য বইয়ের খাতায়, বইয়ের পৃষ্ঠায় ওঠে, এর পিছনের একটা ইতিহাস থাকে। তো এর ইতিহাস কিন্তু এইটা। তো ওই লোকটা একজন লেখক, কবি, উনি দেখলো যে নিরো বাঁশি বাজাচ্ছে, ওদিকে রোম পুড়ে যাচ্ছে। তো এই বাক্যটাকে ওইভাবে না বলে এর বাংলা অর্থ ভাবানুবাদ কি দাঁড়ায় জানেন? এর ভাবানুবাদটা দাঁড়ায় কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এইটার ইংরেজি কিন্তু নিরো ফিডিলস হোয়েন দ্য রোম বার্নস। এখানে কি আমি আক্ষরিক অনুবাদ করেছি না ভাবানুবাদ করেছি? ভাবানুবাদ। আমার কথাটা কি বুঝতে পেরেছেন, এক্সাম্পলটা? অর্থাৎ এই লিটারেচার সাহিত্য, এখানে কখনো কখনো আপনাকে আক্ষরিক অনুবাদ করতে হবে, আবার কখনো কখনো আপনাকে ভাবানুবাদ করতে হবে। তো আজকে আসলে অনেক রাত হয়ে গিয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যা যা শিখিয়েছি, যা যা দেখিয়েছি, এই শিটগুলো আমি এখন এই গ্রুপে দিয়ে দিব। সবাই যখন সময় পাবেন এখান থেকে দেখে নিবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। I hope this class will help you for our future spoken life. See you in the next class. Stay well. Good night to everyone. Thanks a lot to everybody. Allah Hafiz. গুড নাইট স্যার। Good night.